তো বুঝতেছি না। মাত্র 4 জন আপনারা উপস্থিত হয়েছেন, যেখানে 30 জন স্টুডেন্ট। আরগুলা কই? স্যার আরগুলা কই জানেন? বাকিদেরকে তো স্যার লিংক দেওয়া হয়েছে, কিন্তু তারা জয়েন করেনি। হুম, আচ্ছা। আহ স্যার মনে হয় আমাদের স্প্রেডশিটে মনে হয় কারা অ্যাসাইনমেন্ট দিছে বা কারা ক্লাস করে এটা মনে হয় হিসাব করা আছে, তাই না? জি স্যার, প্রতিদিন হাজিরাও নেওয়া হয়েছে, আর প্রতিটা অ্যাসাইনমেন্টের জিনিসটা আমরা হাজিরা নিয়েছি। হুম, আমি দেখতে পেয়েছি সেটা। আর সেখানে আমি দেখতে পেয়েছি যে এটা হচ্ছে 2-3 জন বা 5 জন, সর্ব মেবি ম্যাক্সিমাম 5 জন ছাড়া বাকি কেউ কিন্তু অ্যাসাইনমেন্ট দেওয়া হয় না বা দিয়ে নাই। ঠিক আছে। সো আনফরচুনেটলি বিষয়টা বলতে বাধ্য হচ্ছে, আমি কাউকে কিন্তু সার্টিফিকেট দিব না। যে 4 জন বা 5 জন ক্লাস করতেছে তাদেরকে শুধু সার্টিফিকেট দিব, আর কাউকে আমি সার্টিফিকেট দিব না একটাও। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আমি একটু হার্ড হতে হবে আপনাদের জন্য। হার্ড না হলে হবে না দেখতেছি আপনাদের প্রতি। কারণ হচ্ছে আমরা এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও যদি আপনারা ক্লাস না করেন, বাকি 5 জন অ্যাসাইনমেন্ট দিছে বাকিদের খবর নাই, তাহলে আমরা এত কষ্ট কেন করব বুঝতেছি না। আপনাদের টিচার কিন্তু আপনাদের জন্য প্রচুর কষ্ট করতেছে। সে তার স্কুল শেষ করে, ক্লাস শেষ করে, সবকিছু শেষ করে আপনাদের ক্লাস নিচ্ছে, আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়ার ট্রাই করতেছে, সবকিছু শিখিয়ে দেওয়ার ট্রাই করতেছে, তাও কিন্তু আপনারা রেসপন্স না করলে এরকম তো খুবই দুঃখজনক বিষয়টা। আর আমাদের সামনে কিন্তু নতুন বেচ স্টার্ট করার চিন্তা ভাবনা এখন শুরু হয়েছে, সেটা নতুন বেচের জন্য অ্যাডমিশন চলতেছে। সো আপনাদের নিয়ে অন্য কিছু ভাবতে হবে আমাকে। দেখতেছি যতটা বিষয়টা বুঝতেছি আর কি আপনাদের। আচ্ছা, আপাতত স্টার্ট করেন, ক্লাস স্টার্ট করেন। 4 জন 4 জন হলে 4 জনকে নিয়ে স্টার্ট করেন, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। তো বিষয়টা হচ্ছে কি, আজকের ক্লাসটা হবে হচ্ছে গিয়ে আমরা কিভাবে একটা পিসি বিল্ড করব এবং একটা পিসি অ্যাসেম্বল করতে কি কি প্রয়োজন। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা ক্লাসটা করব। তো সেটার জন্য আমি একটা স্লাইড রেডি করছি, আমি আমার স্ক্রিনটাকেও শেয়ার দিছি। তো আশা করি আপনার স্ক্রিনটাও দেখতে পারতেছেন। জি ভাইয়া। আচ্ছা, তো আজকের ক্লাসটা হচ্ছে গিয়ে মানে একটা কম্পিউটারের মানে তৈরি করতে কি কি লাগে সেই প্রসেসটা, আর মানে একটা প্রাইস রেঞ্জ সম্পর্কে আমরা ধারণা নিব, যে একটা কম্পিউটার বা পিসি বিল্ড করার উপর কি মানে প্রতিটা পার্টস এর কিরকম দাম থাকতে পারে। তো আমাদের আজকের ক্লাসটার টপিক হচ্ছে হাউ টু বিল্ড এ কম্পিউটার, এবং সেটা হচ্ছে কি রেনোভেটিভ টেকনোলজির মাইক্রোসফট অফিস কোর্সের 6তম ব্যাচের। তো এইখানে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কি একটা কম্পিউটার। তো এইখানে যেগুলা যেগুলা দেওয়া আছে, যেমন ধরেন একটা মনিটরের ছবি দেওয়া আছে। মনিটরের হচ্ছে ফ্লাইট প্যানেল ডিসপ্লে আউটপুট ডিভাইস এটা। এরপর ডেস্কটপ হচ্ছে গিয়ে সিস্টেম ইউনিট, যেটা আমরা পিসি বলে থাকি বা ডেস্কটপ, ওটা হচ্ছে কি সিস্টেম ইউনিট। আর পরে স্পিকারের বা সাউন্ড বক্সের 2টা ছবি দেওয়া আছে, এগুলো আউটপুট ডিভাইস। তাছাড়া কিবোর্ড, এগুলো ইনপুট ডিভাইস, আর মাউস ইনপুট ডিভাইস। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কোনটা আউটপুট ডিভাইস আর কোনটা ইনপুট ডিভাইস। তো আজকের ক্লাসটা আমরা মূলত করব হচ্ছে গিয়ে সিস্টেম ইউনিট নিয়ে বা ডেস্কটপ কম্পিউটার নিয়ে। তো ডেস্কটপ কম্পিউটারের ভিতরে কি কি থাকে, কিভাবে সেগুলো অ্যাসেম্বল করে, তো এগুলো সংক্রান্ত আমরা একটা ধারণা নিব। তো সবার আগে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কেসিং। তো কেসিং কি? কেসিং হচ্ছে গিয়ে এই যে ছবিতে আপনারা এখন যে জিনিসটিকে দেখতে পারতেছেন, এটা হচ্ছে গিয়ে একটা কেসিং। তো এইখানে যে ছবিটা আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে গিয়ে যেগুলা গেমিং পিসি থাকে, বা যারা গেম খেলে, বা যারা মোটামুটি ধরনের একটা সুন্দর লুকের একটা কেসিং কেসিং চাই, তাদের জন্য 4,500 বা 5,000 টাকার মধ্যে এরকম একটা কেসিং তারা নিতে পারেন। অনেকটা লাইটিং সিস্টেম থাকে এই কেসিং গুলোতে। এরপরে আমরা যদি লো বাজেটের দিকে খেয়াল করি, বা নর্মালি যে কেসিং গুলো আমরা কিনে থাকি, সেটার একটা এখানে ছবি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে
এইখানে যে ব্ল্যাক কালারের যে কেসিংটা দেখতেছি এগুলো হচ্ছে নর্মাল কেসিং বা যেগুলো লো বাজেটের কেসিং। তো এখন কেসিং এর উপর আমরা কি মানে বেশি গুরুত্ব দেওয়া কি প্রয়োজন না এটা সম্পর্কে একটু কথা বলতে হয় হচ্ছে কি কেসিং আসলে আমাদের কম্পিউটারে তেমন কোনো কিছু একটা আইডেন্টিফাই করে না। কেসিং হচ্ছে কি জাস্ট একটা বক্স। এই বক্সটা যদি আপনারা চান যে একটা সুন্দর লুক দিবে তাহলে আপনারা টাকা পয়সা কিছু খরচ করে এই যে 4,500 টাকা দামের যে 8 GB কালারের কেসিংটা দেখতেছেন এরকম কেসিং গুলো আপনারা নিতে পারেন। কিন্তু যদি ভালো একটা মনে করেন আমাদের বাজেট যদি কম হয়ে থাকে কিন্তু আমরা যদি মোটামুটি ভালো একটা পিসি চাই যে অন্যান্য দিক দিয়ে আমাদের পিসি কনফিগারেশন গুলো ভালো হবে বা রিকোয়ারমেন্ট গুলো ভালো হবে, সেক্ষেত্রে আমরা পাশের যে 1,500 টাকার কেসিংটা দেখতেছি সেটা কিন্তু আমরা নিতে পারি। তো এইখানে এগুলো হচ্ছে কি কেসিং। কেসিং হচ্ছে কি একটা কম্পিউটারের মূলত আউটে যে বক্সটা থাকে ওই বক্সটা। কেসিং এর সাথে একটা জিনিস সেট করা থাকে ওটা হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। এখন যে পিকচারটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে একটা পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা যদি আপনারা ভালো মানের নিতে চান, এখানে ছবিতে যেটা দেখতেছেন এটাকে বলা হয় হচ্ছে গিয়ে পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা পিসির যে কেসিংটা থাকে ওই কেসিং এর সাথে অ্যাটাচ করা থাকে, কিন্তু এটার কিন্তু প্রাইসটা আলাদা নিয়ে থাকে অনেক সময় যদি ভালো মানের একটা মানে আপনারা লো বাজেটে যদি কেসিং দেখেন তো সেটার ক্ষেত্রে এটার জন্য আলাদা একটা প্রাইস দিতে হয়। কিন্তু আপনারা যদি যেটা হাই ডিমান্ডেড যেটা থাকে ওটাতে কিন্তু আলাদা প্রাইস দিতে হয় না, ওটা আপনাদের কেসিং এর সাথে সেট করা থাকে। তো এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে গিয়ে আমাদের কেসিং এর সাথে সেট করা থাকে। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে গিয়ে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক ড্রাইভ। তো এখন একটা ছবি দেখবো, এটা হচ্ছে গিয়ে একটা হার্ড ডিস্ক। তো একটা হার্ড ডিস্কের প্রাইস হয়ে থাকে হচ্ছে গিয়ে 3,500 থেকে 4,000 টাকা। এগুলো হচ্ছে গিয়ে মোটামুটি লো বাজেটের গুলা, এছাড়াও কিন্তু আরো অনেক দামি হার্ড ডিস্ক আছে। তো হার্ড ডিস্ক হচ্ছে গিয়ে বিভিন্ন রিকোয়ারমেন্টে থাকে, যেমন ধরেন 500 জিবিরও হার্ড ডিস্ক থাকে, কিংবা 1 টেরাবাইট হার্ড ডিস্ক থাকে, 2 টেরাবাইট থাকে। তো এরকম অনেক মানে রিকোয়ারমেন্টে থাকে। তো একটু যদি ধারণা নিয়ে নিই যে হার্ড ডিস্কের কাজটা কি। তো হার্ড ডিস্কের কাজ হচ্ছে গিয়ে আমাদের পিসিতে আমরা যখন কোন একটা সফটওয়্যার নিয়ে থাকি, কিংবা আমরা একটা সফটওয়্যার এই যেমন ধরেন আপনারা মাইক্রোসফট ওয়ার্ড এর কাজগুলো শিখেছেন, তাছাড়া আপনারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ শিখেছেন, তো সামনে আপনারা এক্সেল এর কাজ শিখবেন। তো এগুলো হচ্ছে কি কিছু সফটওয়্যার বেস কাজ। তো এই সফটওয়্যার গুলোতে কাজ করার পরে আপনারা অনেকগুলো ফাইল রেডি করবেন, এক একটা সফটওয়্যার থেকে আপনারা অনেক ধরনের ফাইল রেডি করবেন। তো এক একটা ফাইলের এক আলাদা আলাদা সাইজ হয়ে থাকে। তো প্রতিটা ফাইলের সাইজ গুলো গিয়ে কি হয়, সেগুলা এই হার্ড ডিস্কে সেভ হয়ে যায় বা হার্ড ডিস্কে পার্মানেন্টলি আপনারা সেভ করে রাখতে পারেন। তো হার্ড ডিস্ক কিন্তু একটা পিসির খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি বলে দিই যে এই হার্ড ডিস্ক ছাড়া কিন্তু একটা পিসি কখনো রেডি হবে না। এই হার্ড ডিস্ক ছাড়া আপনারা কখনো একটা পিসি চালাতে পারবেন না। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি ডিভিডি ড্রাইভ বা ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। তো এখন একটা ছবি দেখবো, এটা একটা ডিভিডি ড্রাইভস এর। তো ডিভিডি ড্রাইভস এর প্রাইস হয়ে থাকে 1,200 টাকা থেকে 1,500 টাকা অবধি। তো এই ডিভিডি ড্রাইভটা যদি বলি এটা কিন্তু কম্পালসারি কোনো জিনিস না। এটা হচ্ছে গিয়ে আমরা যখন কোন একটা জিনিস বা কোন একটা সফটওয়্যার, এখন তো যেহেতু ইন্টারনেট হাতের নাগালে চলে এসেছে, তো সেই সময় থেকে ডিভিডি ড্রাইভের কাজটা কিন্তু তেমন একটা হচ্ছে না। কিন্তু যদি আমরা অন্যান্য দিক দিয়ে খেয়াল করি, মনে করেন যখন আপনারা ওয়াইফাই সার্কিট লাগাবেন আপনাদের পিসিতে, তো সেই সময় একটা রিকোয়ারমেন্ট বা একটা সিস্টেম আপনাদের পিসিতে ইনেবল করতে হয়। তো ওই জিনিসটার জন্য কিন্তু ওই ওয়াইফাই সিস্টেমটার জন্য আলাদা করে একটা সিডি আপনাদের পিসিতে ভরতে হবে। কিংবা আপনারা যদি ব্লুটুথ সিস্টেম আপনাদের পিসিতে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটা সফটওয়্যার মানে আলাদা একটা সিস্টেম ইনপুট করতে হবে। তাছাড়া যেগুলো সিডি থাকে, কোন একটা মুভি সিডি হতে পারে, কোন একটা সফটওয়্যারের সিডি হতে পারে, বা কোন একটা ফাইলের সিডি হতে পারে। তো এরকম অনেকগুলো সিডি বেসও কিন্তু আমাদের পিসিতে ইউজ করতে হয়। তো অবশ্যই এই সিডি গুলো কিন্তু এই ডিভিডি ড্রাইভ ছাড়া ইউজ করা যাবে না। যদি আপনারা ইন্টারনেট থেকে মেইলের মাধ্যমে নিয়ে নেন কিংবা আপনার টেলিগ্রাম দিয়ে যদি জিনিসটা নিয়ে নেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিভিডি টাইপ ইউজ না করলেও পারবেন। কিন্তু যেগুলো আপনার ইনপুট করতে হয়, যেমন ধরেন ওয়াইফাই সার্কিটটা ইনপুট করতে হয় কিংবা ব্লুটুথ, এরকম জিনিসগুলো ইনপুট করার জন্য কিন্তু ডিভিডি টাইপটা কম্পালসারি। তো ডিভিডি টাইপটা হচ্ছে গিয়ে প্রাইস হচ্ছে গিয়ে 1,200 থেকে 1,500 টাকা অবধি এই ডিভিডি টাইপটার প্রাইস থাকে। ডিভিডি টাইপের পরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে র্যাম। র্যামের ফুল ফর্ম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখন একটা ছবি দেখতেছি, এই ছবিটা হচ্ছে গিয়ে একটা র্যামের ছবি। তো র্যাম হচ্ছে গিয়ে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই র্যাম ছাড়াও কিন্তু আমাদের কম্পিউটার চলবে না।
কেন চলবে না? কারণ আমরা যখন কোনো একটা কাজ করি আমাদের কম্পিউটারে, তো সেগুলো কিন্তু আমাদের এই র্যাম এর মধ্যে ভাসমান অবস্থায় থাকে। তো আমরা যতক্ষণ আমাদের পিসিটাকে আমরা রান করাবো, আমরা 2-3 ঘন্টাও রান করাতে পারি, 3-4 ঘন্টাও রান করাতে পারি। তো র্যাম বেস করা হচ্ছে কি যেগুলো আমরা কোন ধরনের সফটওয়্যার চালাচ্ছি। যদি আমরা গ্রাফিক্যাল সফটওয়্যার গুলো চালাই সেক্ষেত্রে কিন্তু র্যাম খুব বড় জায়গা খায়। তো সেই জন্য আমাদের র্যামের সাইজটাও কিন্তু বেশি লাগে। তো র্যামের মধ্যে আমরা 2 জিবি র্যাম পাই, 4 জিবি র্যাম, 8 জিবি র্যাম, 16 জিবি র্যাম। তাছাড়া আরো অনেক মানে বড় সাইজের র্যাম থাকে। তো 16 জিবি র্যাম যারা ইউজ করে তারা হচ্ছে গিয়ে মোটামুটি যারা প্রফেশনাল, একেবারে হাই ডিমান্ডেড প্রফেশনাল, তারা কিন্তু 16 জিবি ইউজ করে। আর যারা ডিজাইনিং নিয়ে কাজ করে বা যারা ভিডিও এডিটিং বলেন বা গ্রাফিক ডিজাইন বলেন, এরকম জিনিসগুলো নিয়ে যারা কাজ করে তারা কিন্তু 8 জিবি র্যাম তাদের কম্পালসারি মানে নেওয়া লাগে। আর যারা এরকম অফিসের কাজ করেন তাদের জন্য 4 জিবি র্যাম হলেই যথেষ্ট। তো যেহেতু এখন হচ্ছে কি একটা আধুনিক যুগ, এই যুগে কিন্তু আমাদের থেকে তাল মিলিয়ে চলার জন্য অবশ্যই 4 জিবি র্যাম কিন্তু 4 জিবি র্যাম লাগানো লাগবে। আর আরেকটা বিষয় হচ্ছে কি একটা পিসিতে 4টা স্লট থাকে র্যাম লাগানোর। তো আপনারা চাইলে 8 জিবি, 8 জিবি, 8 জিবি, 8 জিবি করে আপনারা কিন্তু চাইলে 32 জিবি পর্যন্ত আপনারা র্যাম লাগাতে পারবেন। কিংবা 16 জিবি করে হলে কিন্তু আরো বেশি র্যাম আপনারা ইউজ করতে পারবেন। তো সেগুলো হচ্ছে কি আপনার কোন ধরনের পিসি নিচ্ছেন বা কোন ধরনের মাদারবোর্ড আপনারা ইউজ করতেছেন। তো সামনে আমরা মাদারবোর্ডের বিষয় সম্পর্কেও দেখবো। তো এটা হচ্ছে কি র্যাম, আর র্যামের প্রাইস রেঞ্জটা যদি একটু দেখি, তাহলে র্যামের প্রাইস হয়ে থাকে 2,000 টাকা থেকে 4,500 টাকা। এখানে হচ্ছে কি 2 জিবি আর 4 জিবি র্যামের দামটা দেওয়া আছে। যেগুলো 8 জিবি র্যাম ওগুলা আপনার 8-9 হাজার টাকা হয়। যেগুলো 16 জিবি র্যাম ওগুলা কিন্তু আপনার 16,000 টাকা অব্দি পর্যন্ত দাম হয়। তো দামের বিষয়টা আমরা সামনে দেখবো। আমরা একটা ওয়েবসাইট দেখে আসবো যেখান থেকে আমরা এগুলোর দাম সম্পর্কে একটা ধারণা পাবো। তো এটা ছিল হচ্ছে গিয়ে র্যামের বিষয়। তো র্যামের পর আরেকটা বিষয় আসছে হচ্ছে গিয়ে প্রসেসর বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো প্রসেসরকে আমরা যদি বলি এটাকে কম্পিউটারের ব্রেনও বলা হয় বা কম্পিউটারের মাও বলা হয়। তো এইখানে আপনারা যে ছবিটা দেখতেছেন এটা হচ্ছে কি একটা প্রসেসর যেটা একটা মাদারবোর্ডে অ্যাসেম্বল করা আছে। আর এইখানে যে পিকচারটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি জাস্ট একটা প্রসেসর। এই প্রসেসর কিন্তু একটা খুবই সেন্সিবল জিনিস আমাদের কম্পিউটারের জন্য। যদি এক কথায় বলি এই প্রসেসর ছাড়া কিন্তু আমাদের কম্পিউটারটা চলবে না। কারণ হচ্ছে গিয়ে প্রসেসর, এই যে আমরা কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার রাখি কিংবা যত ধরনের আমরা কাজ করি, এগুলো কিন্তু সবই একটা হিট করে কিংবা সবগুলো কি হয় এই প্রসেসরে আসে জমা হয়। এই প্রসেসর পরে দিয়ে করে কি এগুলো আমাদের বিভিন্ন জায়গায় র্যামের কাছে পাঠিয়ে দেই, হার্ড ডিস্কে পাঠিয়ে দেই। তো একটা মোটামুটি, খুব মোটামুটি না মানে পুরো কম্পিউটারের যে একটা লেভেল থাকে এই লেভেলটা কিন্তু এই প্রসেসরের আন্ডারে কাজ করে। আপনারা র্যামের কথা বলেন, র্যামও কিন্তু এই প্রসেসরের উপর নির্ভর, হার্ড ডিস্কের প্রসেসরের উপর নির্ভর। কম্পিউটার অন হওয়া থেকে শুরু করে অফ হওয়া পর্যন্ত তার ভিতরে যেটুকুলো কাজ আপনি করবেন সবগুলো কিন্তু এই প্রসেসরই হ্যান্ডেল করে থাকে। তো প্রসেসর খুবই সেন্সিবল একটা জিনিস হয়, তাই এটার দামটাও একটু বেশি হয়। দামটা হচ্ছে কি এখানে 2,000 থেকে 4,500 টাকা, এটা হচ্ছে কি প্রাইসটা আমি ভুল দেখেছি। এটার প্রাইস হয় হচ্ছে কি আপনার, যেগুলো যদি আপনারা নর্মাল একটা দেখেন মনে করেন কোর আই থ্রি যদি আমরা প্রসেসরের দাম দেখি সেটা হবে হচ্ছে গিয়ে 4,000 টাকা বা 5,000 টাকা সেটার দাম হয়। তো আমরা যদি কোর আই 5 দেখি, কোর আই 5 এরও কিন্তু একটা আলাদা দাম থাকে। যেমন ধরেন আপনার 8 থেকে 9,000 টাকা কিন্তু কোর আই 5 এর দাম নেয়। তেমনই কোর আই 7 আছে, কোর আই 9 আছে, কিংবা রাইজেনের গুলোও আছে যেগুলো গেমিং এর জন্য ইউজ করা হয়। তো এরকম অনেক ধরনের প্রসেসর কিন্তু আছে। তো এক একটা প্রসেসরের কিন্তু এক এক ভাবে দাম হয়। তো আপনারা যদি ভালো মানের পিসি বানাতে চান অবশ্যই আপনাদের থেকে একটা ভালো মানের প্রসেসর নেওয়া লাগবে। তাছাড়া কিন্তু আপনাদের পিসিটা ভালো মানের হবে না। আপনি যতই ভালো, আপনি যদি 16 জিবি র্যামও ইউজ করেন, আপনি 1 টেরাবাইট হার্ড ডিস্ক ইউজ করেন, কিন্তু আপনি প্রসেসর ইউজ করেন হচ্ছে গিয়ে ইন্টেল সেলেরন, তো সেক্ষেত্রে আপনার পিসির কাজটা হবে খুবই স্লো। আপনার পিসিটাতে আপনি কাজ করে মজা পাবেন না, কাজটা খুবই কষ্টকর হবে। তো যদি আপনারা মিনিমাম একদম ন্যূনতম যদি আপনারা কোন একটা পিসি নিতে চান সেক্ষেত্রে আপনারা কোর আই 3 অব্দি কিন্তু আপনাদের থেকে নিতে হবে যদি আপনারা ভালো মতো কাজ করতে চান কম্পিউটার। তাছাড়া কোর আই 5 নিলে কিন্তু সেটা খুব ভালো করে একটা সার্ভিস দিবে। তো তেমন আপনারা ধারণা করে নিতে পারেন যে কোর আই 7, কোর আই 9 কিংবা রাইজেন এগুলো কিন্তু আরো ভালো কাজ দেয়।
তো আপনারা যখন পিসি কিনবেন বা সামনে যদি অন্য কোনো একটা পিসি বানান, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসরের জিনিসটা দিকে একটু ধারণা, একটু খেয়াল রাখবেন যে প্রসেসর কোন কোনটা দিচ্ছে আপনাদেরকে, অ্যাকচুয়ালি কোর i3 দিচ্ছে নাকি কোর i5 দিচ্ছে, কিংবা আপনি কোনটা নিচ্ছেন। তো যত ভালো প্রসেসর নিবেন তত বেশি দাম বাড়ে, বা অবশ্যই ভালো জিনিসের একটু দাম বেশি হয়, বিশেষ করে ইলেকট্রনিক্স আইটেমস এর দিক দিয়ে। প্রসেসরের পরে আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে গিয়ে প্রসেসর ভাইয়া, ফ্যান। জি। বলছি কি প্রসেসরের গায়ে কি লেখা থাকে যে কোর i5 বা কোর i7, এটা কি লেখা থাকে? হ্যাঁ, লেখা থাকে। এই যে ও, এটা হচ্ছে গিয়ে আমরা যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে জাস্ট একটা, এই যে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে ইন্টেল লেখা আছে। জি। এটা হচ্ছে গিয়ে প্যাকেট খোলা অবস্থায়, এটা ফার্স্ট একটা প্যাকেট থাকে এটা। সো তো সেই প্যাকেটটাতে লেখা থাকবে যে এটা কোন, কিংবা আপনারা যেখানে বানাচ্ছেন সেখানে একটু আপনাদের থেকে তদারকি করা উচিত, মানে দেখা উচিত যে অ্যাকচুয়ালি কোনটা দিচ্ছে আপনাদেরকে। ও, আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো প্রসেসর তো যেটা বলেছিলাম, প্রসেসর একটা খুবই সেন্সিবল জিনিস। তো যেহেতু প্রসেসর এত কিছু হ্যান্ডেল করে, তো তাকে সেবা করার জন্য কিন্তু কোনো কিছু একটা লাগে যেটা তাকে একটু কুল করবে। তো সেটার জন্য আমাদের কম্পিউটারে অ্যাসেম্বল করা হয় প্রসেসর ফ্যান। তো অবশ্যই একটা জিনিস যদি আপনারা খেয়াল করে দেখবেন, যখন আগের যখন একটা যুগ ছিল যে সময় রাজারা শাসন করতো, তো রাজারা তাদের মন্ত্রিসভায় যখন বসে থাকতো, তাদের দুই পাশে দুইজন তাদেরকে বাতাস দিত। ঠিক তেমনই প্রসেসর যদি আমাদের কম্পিউটারে রাজা হয়, তাহলে তাকে সেবা করার জন্য দেওয়া হয় হচ্ছে কি প্রসেসর ফ্যান। তো এইখানে যে ছবিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কি একটা প্রসেসর ফ্যান। এই প্রসেসর ফ্যানটা কিন্তু প্রসেসরের সাথেই দেওয়া হয়, কিংবা অনেক সময় করে কি কিছু সিন্ডিকেটররা এই প্রসেসর ফ্যানটাকে আলাদা করে বিক্রি করে। তো এই প্রসেসর যখন আপনারা হয়তো দামিটা নিবেন সেক্ষেত্রে হয়তো আলাদা দিতেও পারে, কিংবা মানে আলাদা দিলেও দিতে পারে, কিন্তু আমি যতটুকু জানি সেটা হচ্ছে কি প্রসেসরের সাথেই প্রসেসর ফ্যানটা দেওয়া থাকে, সেই বক্সের ভিতরে থাকে এই প্রসেসর ফ্যানটা। তো প্রসেসর ফ্যানের পরে যেহেতু মনে করেন একটা প্রসেসর ফ্যান যখন আমরা লাগাবো, তো জিনিসটার সাথে একটা জিনিস মানে মনে করেন আমাদের যখন কোথাও হাত কেটে যায়, আমরা হাতে একটা মলম লাগাই। তো ঠিক তেমনি আমাদের প্রসেসর যাতে একটু কুল থাকে কিংবা জিনিসটা যাতে ঠিক মতো কাজ করে, সেজন্য কিন্তু একটা পেস্ট লাগিয়ে দেওয়া হয় আমাদের প্রসেসরের গায়ে। সেটাকে বলা হয় থার্মাল প্রসেসর পেস্ট। তো এই থার্মাল প্রসেসর পেস্টটা কিন্তু কোনো বক্সে থাকে না, এটা যারা অ্যাসেম্বল করে, অর্থাৎ আপনি যাদের কাছ থেকে কম্পিউটার বা পিসি কিনবেন, তারা করে কি এটাকে আপনার প্রসেসরের গায়ে লাগিয়ে দেয়। তো এটারও প্রাইসটা কিন্তু আপনার প্রসেসরের প্রাইসের ভিতরেই থাকে। তো কোম্পানি যেমন ধরেন ইন্টেল প্রসেসর বিক্রি করে, কিংবা অ্যাপেল বিক্রি করে, বা লিনাক্স বিক্রি করে প্রসেসর, তারা কিন্তু তাদের যে বাক্সটা থাকে ওই বাক্সের সাথে কিন্তু একটা পেস্ট অলওয়েজ দিয়ে রাখে। তো অনেক সময় অনেকে করে কি, যারা গেমিং পিসি বানায় বা যারা, আপনারাও একদিন যখন প্রফেশনাল হবেন এইসব ডিজিটাল লাইফে, এইসব জিনিস নিয়ে যখন আপনারাও কাজ করবেন, সেই সময় আপনারাও কিন্তু নিজেদের পিসিটাকে নিজেরাই বিল্ড করতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলো একটু ধারণা নিয়ে রাখা উচিত, জিনিসটাকে একটু চেহারাটা জেনে রাখা উচিত। তো থার্মাল প্রসেসর পেস্ট আমাদের প্রসেসরের বক্সে থাকে বা প্রসেসরের বক্সের সাথে দেওয়া হয়। যদি দেওয়া না থাকে তাহলে করে কি, যারা অ্যাসেম্বল করে তারা সেই জিনিসটিকে লাগিয়ে দেয় তাদের থেকে দিয়ে, বা আপনার প্রসেসরের বাক্স থেকে নিয়ে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মাদার বোর্ড বা মেইন বোর্ড। তো মাদার বোর্ড যদি আমরা বলি, তো সেটা হচ্ছে গিয়ে একটি মাদার বোর্ড হচ্ছে গিয়ে পুরো কম্পিউটারের এরিয়া। তো মাদার বোর্ডের এখানে যে জিনিসটা আপনারা দেখতে পারতেছেন, তো এইখানে এই যে এই খালি জায়গাটা আপনারা দেখতেছেন, আমার মাউসের কার্সরটা আমি ঘোরাচ্ছি, এইখানে আপনার প্রসেসরটাকে কি করা হয়, অ্যাসেম্বল করা হয়। এইখানে আপনারা তিনটা স্লট দেখতেছেন, এখানে রাখা হয় হচ্ছে কি আমাদের যেগুলো র্যাম র্যাম থাকে, তো তিনটা র্যামের স্লট আমরা দেখতে পারতেছি। যেগুলো আরো দামি সেগুলোতে চারটা স্লট থাকে। তো চারটা স্লটে চারটা র্যাম রাখবেন, তিনটা স্লটে তিনটা রাখবেন। এই দিক দিয়ে যার সম্ভব হার্ড ডিস্ক রাখা হয়। তো এক একটা জায়গায় এক একটা জিনিস কিন্তু রাখা হয়। তো এগুলো আপনারা যদি এই, মানে এটাকে বলা হয় হচ্ছে কি এ প্লাস কোর্স। মানে অনেক জায়গায় আছে, আমাদের দেশেরও বিভিন্ন কোর্স আছে যেখানে এ প্লাস কোর্স করানো হয়, মানে অর্থাৎ পিসি অ্যাসেম্বল কিভাবে করতে হয় সেটার উপর কিন্তু একটা আলাদা কোর্স থাকে। তো সেগুলো কিন্তু আপনারা দেখে এই বিষয়গুলো নিয়ে ধারণা নিতে পারেন। তো আপাতত এইটুকু জেনে রাখা প্রয়োজন যে মাদারবোর্ড হচ্ছে গিয়ে কম্পিউটারের, মানে মাদার নামটা শুনে আপনারা বুঝতে পারতেছেন যে এটার কাজ কেমন। আমরা যদি প্রসেসরের কথা বলি, প্রসেসর সবকিছুকে হ্যান্ডেল করে, কিন্তু প্রসেসরকেই হ্যান্ডেল করে হচ্ছে গিয়ে আমাদের এই মাদারবোর্ড। কেন হ্যান্ডেল করে? অবশ্যই এই মাদারবোর্ডটাতেই কিন্তু আমাদের প্রসেসরটা লাগানো থাকে।
ঠিক তেমনই মানে এই পুরো জিনিসটা হচ্ছে গিয়ে প্রসেসরের প্যারেন্ট। আপনি প্রসেসর বলেন, র্যাম বলেন, হার্ড ডিস্ক বলেন, কিংবা গ্রাফিক্স কার্ড বলেন, প্রতিটা জিনিস কিন্তু এই মাদারবোর্ডের সাথেই লাগানো থাকে। তো এটাকে আমরা এক কথায় বলতে পারি যে আমাদের কম্পিউটারের সিস্টেম ইউনিটের প্যারেন্ট। এটাকে আমরা তাদের অভিভাবক হিসেবে বলতে পারি মাদারবোর্ডের। তো অবশ্যই মাদারবোর্ডের একটা প্রাইস থাকবে। তো সেই প্রাইসটা আমরা যদি খেয়াল করি তাহলে ন্যূনতম 4,500 থেকে 8,000 টাকা অবধি আমরা যেগুলো মানে মোটামুটি কাজ করার জন্য আমরা একটা মাদারবোর্ড পেয়ে যাব। কিংবা আমরা যদি এখানে খেয়াল করি এগুলো কিন্তু 70-80 হাজার টাকা অবধি কিন্তু মাদারবোর্ড আছে, আমাদের দেশেও আছে, কিংবা পৃথিবীর অন্যান্য দেশে গেলে ওখানে কিন্তু আরো ভালো মানের মাদারবোর্ড আছে, আরো দামি মাদারবোর্ড আছে। তো এক একটা মাদারবোর্ডের প্রাইস রেঞ্জ অবশ্যই এক এক রকম হবে, কারণ সেটার আপনাদেরকে সেই ধরনের ফ্যাসিলিটিস প্রোভাইড করবে। তো মাদারবোর্ডের পরে যে বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডের বিষয়টা যদি আমরা দেখি, তো এখানে একটা ছবি দেখতে পারতেছেন আপনারা, এটা হচ্ছে কি একটা গ্রাফিক্স কার্ড। তো গ্রাফিক্স কার্ডের বিষয়টা হচ্ছে গিয়ে আমরা যখন ভিডিও এডিটিং করি কিংবা আমরা যখন গ্রাফিক্স ডিজাইনিং করি, তো ওখানে আমাদেরকে খুবই ভারী ভারী কাজ করতে হয় যদি আমরা 3D ডিজাইন করি, কিংবা আমরা অ্যানিমেশন ডিজাইন করি, কিংবা আমরা যদি যেগুলো হাই লেভেলের গেম যেগুলো আছে যেমন ধরেন GTA 5, ফার ক্রাই, তো বা আরো অনেক ধরনের গেম আছে, আপনারা ফুটবল, ক্রিকেট এরকম অনেকগুলো গেম কিন্তু আছে, যারা গেমার তারা কিন্তু অনেক ধরনের গেম তাদের কম্পিউটারে খেলে থাকে। তো এই গেমগুলোকে কিন্তু ঠিক যেমন ভাবে আমাদের প্রসেসর হ্যান্ডেল করে, তাছাড়াও কিন্তু আলাদা একটা হিট প্রোভাইড করে, কিংবা এই গেমগুলো কিন্তু আরো বেশি জিনিসগুলোকে অন্যদিক দিয়ে ছড়িয়ে যায়, মানে গেমটার হিটটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তো যত বেশি হিট হবে তত বেশি আপনার কম্পিউটারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো গ্রাফিক্স কার্ড হচ্ছে কি মূলত কম্পিউটারের হিটটা কমিয়ে দেয়, কিংবা কম্পিউটারে আরো ভালো একটা সার্ভিস প্রোভাইড করে। তো যেহেতু আমি কখনো গ্রাফিক্স কার্ড ইউজ করিনি, সেক্ষেত্রে আমার তেমন একটা ধারণা নাই যে গ্রাফিক্স কার্ড থেকে আসলে আমরা কোন ধরনের ফ্যাসিলিটিস পাই। আপনারা যদি কখনো গ্রাফিক্স কার্ড ইউজ করে থাকেন আপনারা বুঝতে পারবেন যে আসলে গ্রাফিক্স কার্ডের ফ্যাসিলিটিসটা কেমন। কিন্তু এই বিষয়টা বলে রাখতে পারি যে যদি আপনারা গেমিং করতে চান, কিংবা আপনারা ভিডিও এডিটিং বলেন, অ্যানিমেশন বলেন, 3D এডিটিং বলেন, আপনাদের থেকে আপনাদের পিসিতে সুন্দর মতো কাজ করার জন্য এবং পিসি কে সেফ রাখার জন্য একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নেওয়াটা উচিত। কম্পালসারি না, কিন্তু লাগিয়ে নেওয়াটা উচিত, মানে ভালো হবে লাগিয়ে রাখলে। তো গ্রাফিক্স কার্ডের যদি আমরা প্রাইস রেঞ্জের দিকে খেয়াল করি তাহলে 6,000 থেকে 12,000 টাকা অবধি গ্রাফিক্স কার্ড আমরা আমাদের মার্কেট গুলোতে পেয়ে যাব। তো অবশ্যই 6,000 টাকা থেকে 12,000 টাকা এগুলো হচ্ছে গিয়ে মিনিমাম রেঞ্জ, যেগুলো মিনিমাম মানে যেগুলোতে আমরা মোটামুটি কাজ করতে পারবো। তো আমরা যদি ম্যাক্সিমামের দিকে খেয়াল করি তাহলে কিন্তু আমাদের এই গ্রাফিক্স কার্ডের দামগুলো কিন্তু 40-50 হাজার টাকা অবধি কিন্তু একটা গ্রাফিক্স কার্ডে আমাদের উঠে যায়। তো যারা ইউটিউবার আছেন, যারা স্ট্রিম করেন, তারাও কিন্তু অনেক সময় করে কি পরবর্তীতে গিয়ে একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিয়ে খুব দামি থেকে তাদের পুরো পিসিটাকে তারা নতুন ভাবে হ্যান্ডেল করে ফেলে আরো দামি জিনিস লাগিয়ে। গ্রাফিক্স কার্ডের পরে আমরা এখন একটা ভিডিও দেখবো। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে একটা পিসি বিল্ড করার যে কিভাবে অ্যাসেম্বল করতেছে এটার একটা ইনফরমেশন। তো এইখানে একটা ভিডিও দেখতেছি, আশা করি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো কিছুটা প্রবলেম প্রোভাইড করবে যেহেতু ইন্টারনেট ভার্চুয়াল লাইট। তো এইখানে একটা ভিডিও চলতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সে ভিডিওটাতে এই বিষয়গুলোকে অ্যাসেম্বল করতেছে। তো তার এই জিনিসটা সেই যে প্রোডাক্ট গুলো ইউজ করতেছে সবই খুব দামি। তো এটা হচ্ছে কি একটা পাওয়ার সাপ্লাই বলেন, একটা গ্রাফিক্স কার্ড লাগিয়ে দিল, এরপরে এটা হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই ক্যাসিনা লাগিয়ে দিল, এটাও হচ্ছে কি একটা গ্রাফিক্স কার্ড। তো এই জিনিসটাকেই বলা হচ্ছে কি গ্রাফিক্স কার্ড। তো এইভাবে করে কিন্তু একটা পিসি কে তারা বিল্ড করে ফেলে। অ্যাসেম্বল করা শেষ, অ্যাসেম্বল করার পরে পিসিটা ঠিক এরকম দেখায়। তো এগুলোকে আমরা প্রফেশনাল পিসিও বলতে পারি, কিংবা আমরা গেমিং পিসিও বলতে পারি। তো গেমিং পিসি আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে কি একটা পিসি কিভাবে অ্যাসেম্বল করেছে সেটা আমরা দেখতে পারছি। তো এখন যেটা দেখলাম সেটা হচ্ছে কি খুবই মানে একটু ডিউরেশনটা খুবই স্পিড ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো জাস্ট একটি ধারণা ছিল যে কিভাবে পিসি অ্যাসেম্বল করে বা তারা যেভাবে লাগায়। তো এখন পর্যন্ত যে বিষয়গুলো দেখলাম সেটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটারের সিস্টেম ইউনিট কিভাবে সেটিং করে, অর্থাৎ আমাদের যে ডেস্কটপটাকে আমরা বলি সেই ডেস্কটপটার ভিতরে যে জিনিসগুলো থাকে সেগুলোর একটা ছবি
এবং প্রাইস রেঞ্জ এবং জিনিসগুলোর নাম, এগুলো সম্পর্কে একটা আমরা ধারণা নিয়েছি। এবং এরপরে দিয়ে আমরা কিভাবে অ্যাসেম্বল করে তার উপর একটা ভিডিও দেখেছি। এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে কি যেগুলো আমাদের কম্পিউটারের বাহিরে থাকে, যেমন ধরেন মনিটর। মনিটরের মধ্যে আমরা একটা মনিটরের ছবি দেখতেছি, এটা হচ্ছে কি ডেল। তো ডেল মনিটর ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের কোম্পানি আছে যারা মনিটর সেল করে, যেমন ধরেন আমরা স্যামসাং দেখতে পারি, হিতাচি দেখতে পারি, আমরা স্কাইভিউ দেখি, সোনি দেখি, কিংবা আমরা ফিলিপস দেখি। এরকম অনেক ধরনের কোম্পানি থাকে যারা করে কি এই মনিটর সেল করে। তো মনিটরের প্রাইসটা নির্ধারণ করা হয় হচ্ছে কি ওটার ইঞ্চির উপর। এইখানে আমরা যে পিসিটা দেখতেছি বা যে মনিটরটা আমরা দেখতেছি, এটা হচ্ছে কি 19 ইঞ্চি মনিটর। তো 19 ইঞ্চি মনিটরের যে বা ডেল মনিটরের প্রাইস হয়ে থাকে হচ্ছে গিয়ে 4,000 থেকে 20,000 টাকা অবধি। তো ডেল মনিটরের একটা মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম প্রাইস, যেটা একেবারে ন্যূনতম সেটার দাম 4,000 টাকা হতে পারে, এবং যেটা হাইয়েস্ট, যেটা ম্যাক্সিমাম, সেটা 20,000 টাকা হতে পারে। 19 ইঞ্চি, আমি 19 ইঞ্চির কথা বলতেছি, তাছাড়া 24 ইঞ্চি আছে এবং 56 ইঞ্চি পর্যন্ত কি আছে মনিটর আছে। বা এই যেগুলো আপনার স্যামসাং, ধরেন স্যামসাং, কিংবা যদি আমাদের দেশের ওয়ালটন আমরা দেখি, এরা করে কি কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা মানে ডেস্কটপের মানে মনিটরের ইঞ্চি অনুযায়ী একটা তারা কি করে দেয়, একটা মনিটর রেডি করে দেয়। তো সেটা আপনারা চাইলে যদি আমি একটা শুনেছিলাম যে 120 ইঞ্চি পর্যন্ত একটা মনিটর বানানো হয় কম্পিউটারের জন্য, 120 ইঞ্চি। তো মোটামুটি মানে মোটামুটি না, আসলে খুব হিউজ পরিমাণ একটা মনিটর বানানো যায়। সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে, আপনার কোম্পানিকে রিকোয়ারমেন্ট দিয়ে কোম্পানি বানিয়ে দিতে পারে, কিংবা কোম্পানি মার্কেটে যেগুলো সাপ্লাই করে ওগুলোর মধ্যে ন্যূনতম 8 ইঞ্চি থেকে 8 ইঞ্চি, 12 ইঞ্চি, 14 ইঞ্চি, 16 ইঞ্চি, 19 ইঞ্চি, 24 ইঞ্চি, 36 ইঞ্চি এবং 56 ইঞ্চি। তো এরকম সাইজের কিন্তু কোম্পানি করে কি মার্কেটে তাদের যে মনিটর গুলো থাকে সেই মনিটর গুলোকে তারা মার্কেটে সাপ্লাই করে থাকে। তো কাস্টমাররা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিরকম মনিটর প্রয়োজন তারা নিতে পারেন। তো যেহেতু আপনারা যদি মানে এক একজন এক এক ধরনের কাজ করে থাকেন, তো যারা অফিসে কাজ করেন আপনাদের জন্য 14 ইঞ্চি বেটার, 14 ইঞ্চির চেয়ে বেশি প্রয়োজন হয় না। কিংবা আপনারা যদি যারা ফ্রিল্যান্সিং করার যাদের থেকে ইচ্ছা থাকে, বা যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে চান, বা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতে চান, বা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, আপনার জন্য 19 ইঞ্চি পিসি প্রয়োজন। বা ওয়েব ডেভেলপমেন্ট যদি আপনারা করতে চান তাহলে 24 ইঞ্চি দিলে চলে। তো এক এক ধরনের কাজের জন্য কিন্তু এক এক ধরনের পিসির মানে মনিটরের সাইজ রিকোয়ারমেন্ট করা থাকে। তো তাছাড়াও আপনারা কিন্তু চাইলে আপনাদের নিজের মতো করে কোম্পানিকে আরো বেশি কিছু টাকা দিয়ে আপনারা কোম্পানিতে কয়েকটা মনিটর বানিয়ে নিতে পারেন। মনিটরের পরে যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে কিবোর্ড। তো কিবোর্ড হচ্ছে গিয়ে আমাদের দেশে যেটা আমরা মানে আমাদের দেশে যেই মানে কিবোর্ডটা সবচেয়ে বেশি ব্যবহার করার থাকে, মানে ব্যবহার করা হয়ে থাকে, ওটার নাম হচ্ছে গিয়ে অ্যাফোরটেক। এটা হচ্ছে গিয়ে বিজয় কিবোর্ড। অ্যাফোরটেকের বিজয় কিবোর্ড, এটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাছাড়া কিন্তু আরো অনেক ধরনের কিবোর্ড আমাদের দেশে থাকে। তো এক এক ধরনের কিবোর্ড এক এক ধরনের হলেও ন্যূনতম 250 টাকা থেকে 500 টাকার ভিতরে যদি আমরা একটা কিবোর্ড নিই, আমরা কিন্তু 1 থেকে 2 বছর আমরা স্বাচ্ছন্দ্যে কিন্তু ইউজ করে ফেলতে পারবো। তো কিবোর্ডের মধ্যেও কিন্তু আবার আলাদা প্রাইস রেঞ্জ থাকে, যেমন ধরেন কতগুলো কিবোর্ড থাকে, ওগুলো হচ্ছে গিয়ে 8 জিবি কিবোর্ড। 8 জিবি কিবোর্ড হচ্ছে গিয়ে যেগুলোতে লাইট জ্বলে, ও অনেকটা শেক করা লাইট গুলো যায়, অনেকটা ঢেউয়ের অনেকটা তরঙ্গের মতো। তো সেই ধরনের যেই কিবোর্ড গুলো থাকে ওগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে, ওগুলা 2,000 টাকা 3,000 টাকা অব্দি কিন্তু কিবোর্ডের প্রাইস উঠে। কিন্তু আমরা যদি অফিসের কাজ করি, কিংবা আমরা যদি বেশি শৌখিন না হই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এরকম নর্মাল যেগুলো ব্ল্যাক কালার বা হোয়াইট হোয়াইট কালারের কিবোর্ড থাকে এগুলো আমরা নিয়ে নিতে পারি 250 টাকা থেকে 500 টাকার ভিতরে। কিবোর্ডের পরে আরেকটা জিনিস, কম্পালসারি জিনিস, সেগুলো হচ্ছে গিয়ে মাউস। তো মাউসের যদি আমরা একটা ছবি দেখি, তো এটা হচ্ছে কি একটা মাউস। আপনারা যারা কম্পিউটার বর্তমানে ইউজ করেন আপনাদের কাছেও কিন্তু একটা মাউস থাকে। তো মাউসটার প্রাইসও সেম, 250 টাকা থেকে 500 টাকার ভিতরে আমরা খুব সুন্দর কিন্তু মাউস পেয়ে যাই। আর মাউসের মধ্যে যদি আমরা 8 জিবির কথা বলি, ওগুলোর প্রাইসও কিন্তু তেমন একটা বেশি হয় না। 800 থেকে 1,000 টাকা অব্দি 8 জিবি মাউস গুলোর প্রাইস হয়, কিংবা ব্লুটুথ মাউস যেগুলোকে বলি সেগুলোর প্রাইস কিন্তু ওই লেভেলে দাঁড়ায়। সর্বোচ্চ 800 থেকে 1,000 কিংবা 1,500 টাকা অব্দি মাউসের প্রাইস উঠতে পারে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে কি ইউপিএস বা ইউনিটারিপটেবল পাওয়ার সাপ্লাই, যেটাকে আমরা বলে থাকি ইউপিএস, বা অনেকেই এটাকে কম্পিউটারের ব্যাটারি বলে।
আসলে এটা কোনো কম্পিউটারের ব্যাটারি না, এটা হচ্ছে কি একটা ব্যাকআপ ইলেকট্রনিক সিস্টেম, যেটার মাধ্যমে আমাদের কম্পিউটার যখন অফ হয়ে যায়, তো আমরা এইটাকে যদি আমাদের কম্পিউটারের সাথে সেট করে রাখি, কিংবা এটাকে যদি আমরা আমাদের কম্পিউটারের কানেকশন গুলো যদি আমরা এটার সাথে দিই, তাহলে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে গিয়ে হঠাৎ করে যদি কারেন্ট চলে যায় কিংবা যদি কোনো বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটে, তাহলে আমরা মনে করেন, তো বিষয়টা একটা আমরা যদি ধারণা নিই ঠিক এমন ভাবে, মনে করেন আপনি আপনার কম্পিউটারে ভিডিও এডিটিং করতেছেন কিংবা আপনি গ্রাফিক ডিজাইন করতেছেন। তো আপনি মনে করেন মোটামুটি একটা ভারী একটা ফাইল বানিয়েছেন বা 14 থেকে 15 MB একটা ফাইল বানিয়েছেন আপনি। সেটা হতে পারে অ্যাডোবি ইলাস্ট্রেটর, সেটা হতে পারে অ্যাডোবি ফটোশপ, আপনি যে সফটওয়্যারে কাজ করেন। তো খুবই ভারী একটা ফাইল আপনি বানিয়েছেন। তো ফাইলটা বানানোর পরে আপনি খেয়াল করতেছেন যে জিনিসটা কি হচ্ছে, একটা ভারী ফাইল হয়েছে। তো হঠাৎ করে যদি সেই মুহূর্তে আপনার কম্পিউটারটা যদি অফ হয়ে যায়, পুরো জিনিসটা পড়বে হচ্ছে কি আপনার প্রসেসরের উপর। তো প্রসেসরের অবশ্যই কি হয়, প্রসেসর একটু হিট হয়ে যায়, খুব দ্রুত প্রসেসর হিট হয়। আপনি যত বেশি কম্পিউটারে কাজ করবেন তত বেশি আপনার প্রসেসর হিট হবে। তো হঠাৎ করে যদি এমন অবস্থায় কম্পিউটারটা বন্ধ হয়ে গেছে যে মুহূর্তে প্রসেসরটা অতিরিক্ত হিট হিট ছিল, তো সেই ক্ষেত্রে একটা দুর্ঘটনা আপনার কম্পিউটারে ঘটতে পারে, আপনার কম্পিউটারের প্রসেসরটা কি হয়ে যেতে পারে, গলে যেতে পারে। তো প্রসেসর গলে গেলে আপনার র্যাম বলেন, হার্ড ডিস্ক বলেন, মাদারবোর্ড বলেন, গ্রাফিক্স কার্ড বলেন, সবগুলো কিন্তু অনেকটা ফায়ারেবল হয়ে যাবে, অনেকটা আগুন লেগে যেতে পারে, কিংবা অনেকটা ধোঁয়া বের হতে পারে। তো এইসবের ফলে কি হবে, আপনার কম্পিউটারটা নষ্ট হয়ে যাবে। তো এটার জন্য এই যে ছবিটা আমরা দেখতে পারতেছি, ইউপিএস বা ইউনিটারিটেবল পাওয়ার সাপ্লাই, এটা যদি আপনারা কিনে রাখেন তাহলে আপনাদের কম্পিউটার ওই ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে। তো ইউপিএস এর দাম নির্ধারণ করা হয়ে থাকে এটার ব্যাকআপের উপর। অনেক ধরনের কোম্পানি আমাদেরকে ইউপিএস বিক্রি করে থাকে, যেমন ধরেন অ্যাপেলও আছে, অ্যাসুস আছে, কিংবা ম্যাকোসের গুলাও আছে। তাছাড়াও আপনারা যদি দেখেন ম্যাক্সেরও কিছু আছে। তো এরকম অনেক ধরনের কোম্পানি করে কি আমাদেরকে ইউপিএস বিক্রি করে থাকে। তো যদি বলি ইউপিএস আপনারা কোম্পানির নাম দেখে না কিনে ইউপিএস এর ব্যাকআপ থেকে কেনাটা উচিত। যেমন ধরেন আমরা যদি 2500 টাকা গুলো খেয়াল করে থাকি, 2500 টাকা যেগুলো থাকে ওগুলো আমাদেরকে সর্বোচ্চ ও 40 থেকে 1 ঘন্টা, 40 মিনিট থেকে 1 ঘন্টা আমাদেরকে ব্যাকআপ দিবে। কিংবা আমরা যদি যেগুলো আপনার 5000 টাকার যেই ইউপিএস গুলো থাকে ওগুলোতে কি হয়, আপনার এই 3 থেকে 4 ঘন্টা আমাদেরকে ব্যাকআপ দেয়। তাছাড়া আমরা যদি 10,000 টাকা দামেরও কিছু আছে ইউপিএস, ওগুলো কিন্তু আমাদেরকে 8 ঘন্টা অব্দি ব্যাকআপ দিবে। তো ইউপিএস দাম নির্ধারণ করা থাকে হচ্ছে ওটার ব্যাকআপের উপর। তো আপনাদেরকে যদি রিটেলার বলে যে আপনার মানে এটা হচ্ছে কি এই কোম্পানি ওই কোম্পানি এমন আছে বা এমন অনেক কাস্টমার নিয়ে যায়, তো সেই কথাগুলোতে কান না দিয়ে আপনার থেকে তাকে just একটা কোয়েশ্চেন করা উচিত যে আসলে এটা কতক্ষণ আপনাকে ব্যাকআপ দিবে। যদি বলে এটা 2-3 ঘন্টা ব্যাকআপ দিবে, তাহলে সেটার প্রাইস ও মানে আপনার থেকে নিজের থেকে ধারণা করে নিতে হবে এটার প্রাইস হতে পারে 5-6 হাজার টাকা। তো তারা আর ইউপিএস এর ক্ষেত্রে করে কি মোস্ট অফ দ্য টাইম একটু বেশি দাম দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে একটু বার্গেনিং করে আসলে নেওয়া যায়। তো যেমন আপনাকে ব্যাকআপ দিবে তেমন দাম হবে। তো কি তো কিরকম আসলে ব্যাকআপ দিতে পারে এবং ব্যাকআপের উপর কিভাবে প্রাইস রেঞ্জ হয় সেটার উপর আমরা একটা এখন ধারণা নিয়েছি। এরপরে যেটা 15, এগুলো হচ্ছে গিয়ে আউটপুট সিস্টেম। এটা হচ্ছে কি সাউন্ড বক্স। তো সাউন্ড বক্স হচ্ছে গিয়ে একেবারে একটা মানে আনকম্পালসারি জিনিস। সাউন্ড বক্স হচ্ছে কি আপনারা যদি ভিডিও এডিটিং করেন কিংবা অ্যানিমেশন করেন সেক্ষেত্রে, বা আপনাদের থেকে যদি গান শুনতে ভালো লাগে কম্পিউটারে কাজ করার সময়, তো সেই ক্ষেত্রে আপনারা সাউন্ড বক্স ইউজ করতে পারেন, বা যে কোনো কাজে আপনারা সাউন্ড বক্স নিতে পারেন। কিন্তু সাউন্ড বক্স কম্পিউটারের জন্য কোনো কম্পালসারি জিনিস না। আমাদের দেশে বলেন কিংবা আমরা অফিসে যদি খেয়াল করে থাকি, মোস্ট অফ দ্য কম্পিউটারে বলেন বা 99% কম্পিউটারে কিন্তু সাউন্ডবক্স থাকে না। সাউন্ডবক্স থাকে হচ্ছে গিয়ে পার্সোনাল কম্পিউটারে। তো সাউন্ডবক্স যদি আপনাদের নিতে ইচ্ছে করে আপনারা সাউন্ডবক্সটা নিতে পারেন। তো সাউন্ডবক্সের প্রাইস রেট হতে পারে সর্বোচ্চ 500 টাকা থেকে 1000 টাকা অব্দি। যেটা আমরা ছবিতে দেখতেছি এটাকে বলা হচ্ছে কিশোনীল। এই কিশোনীল সাউন্ডবক্সটা আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বা কাস্টমারের ভ্যালু আছে। তো কনজিউমার বিহেভিয়ার যেটা বলে সেটা হচ্ছে গিয়ে কনজিউমার এটাকে নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে কিশোনীল এই কোম্পানিটাকে নিয়ে। তো আপনারা চাইলে এই কিশোনীল যে সাউন্ড বক্সটা আছে এটাকে আপনারা নিতে পারেন। এটা হচ্ছে গিয়ে 500 থেকে 1000 টাকা এটার প্রাইস রেঞ্জ হতে পারে। আর এগুলোর এখন এই যে আমরা সাউন্ড বক্স দেখতেছি সাউন্ড বক্সের উপরে কিন্তু আবার RGB লাইট সিস্টেম থাকে বা RGB লাইটিং সিস্টেম। তো এই লাইটিং সিস্টেমের জন্য কিন্তু আবার অনেক সময় প্রাইস আলাদা করে আপনাদেরকে গণতে হয়।
তো যদি আপনারা 8 GB সিস্টেম দেখেন তাহলে সেক্ষেত্রে কি আহ যদি দেখেন তাহলে এই 3-4 হাজার টাকা কিন্তু একটা সাউন্ড বক্সের পেছনে যাবে যদি 8 GB সিস্টেমের আপনারা নিতে চান। তো এটা ছিল হচ্ছে কি মোটামুটি আমাদের কম্পিউটার কিভাবে বানাতে হয় বা কম্পিউটার কিভাবে নিতে হয় সেটার উপর একটা ধারণা। তো এখন যদি আমরা একটা ওয়েবসাইট ঘুরে আসি, তো যে সেইখানে আসলে বর্তমানে বাজারের কি অবস্থা কম্পিউটারের বা বর্তমানে কোম্পানি আমাদেরকে কি দিচ্ছে আসলে কম্পিউটার, তো সেটার জন্য আমরা চাইলে একটা ওয়েবসাইট ঘুরে আসতে পারি। ওয়েবসাইটের নাম হচ্ছে কি স্টারটেক। তো স্টারটেক হচ্ছে কি একটা অনলাইন শপ যেখান থেকে আমরা চাইলে কম্পিউটার অর্ডার করতে পারি। এই কারণে যদি আপনারা তাদের হোম পেজে খেয়াল করেন, এখানে কিন্তু আমাদেরকে জিনিসগুলো দেওয়া আছে। সবার আগে যদি খেয়াল করি এখানে সিপিইউ দেওয়া আছে, এরপরে সিপিইউ, কুলার, মাদারবোর্ড, র্যাম, স্টোরেজ, কিংবা আমরা যদি এইখানে আসি আমরা সার্চে গেলেও কিন্তু সার্চ করতে পারি। কিন্তু আমরা এখন যদি ডেস্কটপে খেয়াল করি আমরা হচ্ছে গিয়ে সবার আগে আমরা একটা কাজ করি, আমরা সবার আগে উম সবার আগে আমরা স্পেশাল স্টার পিসিটা আমরা খেয়াল করে আসি ইন্টেলের গুলা। তো ইন্টেলের স্টার পিসির কি অবস্থা, এইখানে যে ডেস্কটপ আছে ডেস্কটপের পুরো সেটআপটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে পরে বুঝে নিতে পারি। এটা হচ্ছে কি স্টার পিসি ইন্টেল পেন্টিয়াম গোল্ড জি G640 10th জেনারেশন পিসি। তো এই ডেস্কটপটার দাম ধরা হচ্ছে 24,300 টাকা। তো এখানে যদি আমরা বলে রাখি সেটা হচ্ছে কি আমাদের মনিটর, কিবোর্ড, মাউস, সাউন্ড বক্স এবং ইউপিএস এগুলো বাদে শুধু ডেস্কটপটা বা সিস্টেম ইউনিটটার দামই ধরা হচ্ছে 24,300 টাকা। কিংবা আমরা যদি কোর আই থ্রিটা যদি দেখি এখানে এখানে এটা হচ্ছে কি ইন্টেল কোর i3 10th জেনারেশন প্রসেসর, অ্যাডাটা 4 GB র্যাম, এরপর তোশিবা 1 TB হার্ড ডিস্ক। তো এটার দাম হচ্ছে কি 29,300 টাকা। হচ্ছে কি যেগুলো মোটামুটি রিকোয়ারমেন্ট আমাদেরকে দেওয়া থাকে পিসি। আবার এইখানে যদি আমরা খেয়াল করে থাকি এখানে হচ্ছে কি কোর স্টার 10th জেনারেশন কোর i5 পিসি, এখানে লেখা আছে ইন্টেল 10th জেনারেশন কোর i5, এরপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে 10th জেনারেশন মাদারবোর্ড, 8 GB র্যাম, আর হচ্ছে গিয়ে 256 GB এসডিডি। একটা বিষয় আমি এখন আপনাদেরকে যেটা ধারণা দিব সেটা হচ্ছে কি এসডিডি কি আর এসডিডি কি। এইচডিডি হচ্ছে কি হার্ড ডিস্ক, আর এসডিডি ফুল ফর্মটা এখন মনে নেই কিন্তু কাজটা মনে আছে। তো যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে এইচডিডি বা হার্ড ডিস্ক হচ্ছে গিয়ে আপনারা যদি আপনাদের কম্পিউটারে হার্ড ডিস্ক লাগান সেক্ষেত্রে কি হবে, আপনারা অনেক ধরনের ফাইল আপনাদের কম্পিউটারে আপনারা সেভ করে রেখে দিতে পারবেন। অনেক ধরনের ফাইল বা যেগুলো 1 TB মানে বুঝতে পারতেছেন 1000 GB। তো অবশ্যই সেখানে অনেক ধরনের ফাইল কি করতে পারবেন আপনারা কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন। কিন্তু আপনারা যদি এসডিডি লাগান সেক্ষেত্রে কি হবে, এসডিডির যেটা লাভ বা যেটা সুবিধা সেটা হচ্ছে কি আমরা যখন কম্পিউটার ইউজ করি তো কম্পিউটারে অনেক সময় কি হয়, আমরা একটা কম্পিউটার অনেকদিন ইউজ করার পরে সেটা ওপেন হইতে একটু স্লোলি স্টার্ট নেয় বা স্লোলি ওপেন হয়। তো এসডিডি লাগালে কি হয় আমাদের কম্পিউটারটা খুব দ্রুত স্টার্ট হয়ে যায় এবং কম্পিউটার যখন আমরা কাজ করব কাজটা খুব স্পিড মানে খুব একটু স্পিডলি কাজটা করে, তেমন একটা স্লোলি কাজ করে না। কিন্তু এসডিডি নিলে কি হয় স্লোলি কাজ করে কিন্তু অনেক কিছু আমরা কি 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 করতে পারি সেভ করে রাখতে পারি। তো এগুলো ছিল হচ্ছে কি একটা এই যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি অ্যাস্টার পিসি। অ্যাস্টার পিসি ছাড়া আমরা এবার একটা গেমিং পিসি ধারণা নিয়ে দিই। তো ভাই গেমিং পিসির জন্য বর্তমানে জনপ্রিয়তা শীর্ষে। এসএসডিটা কি ভাই? জি, এসএসডি এসএসডি হচ্ছে কি আপনার হার্ড ডিস্কের মতোই, মানে জিনিস হচ্ছে কি সেভ করেও রাখে এবং অ্যাস্টারটা স্লো দেয়। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন যে 256 GB, 256 GB আপনারা তেমন কিছু একটা সেভ করে রাখতে পারবেন না, কিন্তু জিনিসটা খুবই স্পিডে কাজ করবে, খুব দ্রুত কাজ করবে আপনার কম্পিউটারটা। এসএসডি আর হার্ড লাগালে ডিস্ক নিলে কি হবে, হার্ড ডিস্ক নিলে জি এসএসডি লাগাইলে কি দ্রুত কম্পিউটার কাজ করবে? হ্যাঁ দ্রুত কাজ করবে। ওকে। আর এইচডিডি লাগালে হচ্ছে অনেকগুলো ফাইল আপনি সেভ করে রাখতে পারবেন, কিন্তু এইচডিডি তে কি হয় 1-1.5 বছর যাওয়ার পরে কম্পিউটারটা একটু স্লোলি কাজ করে, যেটা এসডিডি করে না। তো এরপর আমরা একটু যদি গেমিং পিসি বর্তমানে যেটা জনপ্রিয়তা শীর্ষে সেটা হচ্ছে গিয়ে রাইজেন।
কিন্তু আমরা যদি ইন্টেলেরটা খেয়াল করি, তাহলে ইন্টেলের এখানে গেমিং পিসি সবার আগে যেটা দেখতে পাচ্ছি কম দামের, সেটা হচ্ছে গিয়ে 34,000 থেকে শুরু। এখানে কোর আই থ্রি আমরা যদি ইন্টেল কোর আই থ্রি 10 জেনারেশন ইউজ করছে, 4 GB র্যাম ইউজ করছে, এটা হচ্ছে একটা গেমিং পিসি। এরপর আমরা যদি একটু দামের থেকে খেয়াল করি, তাহলে 53,000 টাকা, 1,05,000 টাকা, 2,16,000 টাকা এটা। তো এক একটা কনফিগারেশনের এক এক ধরনের দাম, এগুলো হচ্ছে গিয়ে মানে পুরো সিস্টেমটাই একটা কম্পিউটারে দেওয়া থাকে, মানে পুরো রিকোয়ারমেন্ট এখানে সাজানো আছে, জাস্ট আপনারা ক্লিক করবেন বাই করবেন, ক্লিক করবেন বাই করবেন। এরপর হচ্ছে কি ডেস্কটপের জায়গায় আমরা যদি অল ইন ওয়ান পিসি খেয়াল করি, তাহলে আমরা অল ইন ওয়ান পিসি হচ্ছে গিয়ে যার কোনো কি থাকে না, কোনো ডেস্কটপ থাকে না, মানে যেটা আমরা মনিটর বলি, আলাদা করে মনিটর কিনতে হয় না, আলাদা করে কোনো কেসিং বানাতে হয় না, পুরো মনিটরটার ভিতরেই আমাদের পুরো জিনিসটা অ্যাসেম্বল করা থাকে। তো বর্তমানে যেগুলো অফিসে যদি আমরা খেয়াল করি, সেখানে কিন্তু এটাই বেশি ইউজ করা হচ্ছে, যেগুলো মানে বিশেষ করে যেগুলো অফিসের যে কাজগুলো থাকে সেখানে। তো এগুলোর প্রাইস শুরু হচ্ছে গিয়ে মানে 59,000 বা 60,000 টাকা থেকে। এরপর 70,000 টাকা ধরা যায়, এটা 70,000 টাকা ধরা যায়, এরপর 90,000 টাকা। তো অল ইন ওয়ান পিসি মানে বুঝতে পারতেছেন, জাস্ট একটা মনিটরের ভিতরে কিন্তু সবকিছু অ্যাসেম্বল করা থাকে, কোনো কেসিনের ঝামেলা নাই, কোনো এক্সট্রা মনিটরের ঝামেলা নাই, বা কোনো কিছু আপনার থেকে আলাদা নিয়ে নিয়ে ঘুরতে হয় না। এখানে আপনারা জেনারেশনও চুজ করতে পারবেন, এখানে আপনারা প্রসেসরও চুজ করতে পারবেন, এসএসডিও চুজ করতে পারবেন। তো এই সাইটটা যদি আপনারা ঘুরে দেখেন, মোটামুটি জিনিসের দাম, প্রাইস রেঞ্জ সম্পর্কে, জিনিসের কোয়ালিটি সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পাবেন। এরপর আমরা যদি অ্যাপেল আইম্যাক এর গুলা খেয়াল করি, অ্যাপেল আইম্যাক বা আপনারা বাজেট পিসি দেখতে পারেন। বাজেট পিসিটাকে আমরা একটু কমিয়ে দিই, আমরা একটা কাজ করি, আমরা একটু কমিয়ে দিই, আমরা 37,000 না, আমরা একটা কাজ করি, আমরা 33,000 থেকে প্রাইস শুরু হচ্ছে, আমরা 34,000 টাকা অব্দি দেখি যে 34,000 টাকার মধ্যে আমাদের কিরকম দেখাচ্ছে। তো এই যে এটা এটা আমাদেরকে 33,000 টাকা দেখাচ্ছে, পুরো একেবারে মনিটর, কিবোর্ড, মাউস, আর মাউস সহ, কিন্তু ইউপিএস ছাড়া। এখানে আমাদেরকে যেটা দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে AMD Elton প্রসেসর উইথ রিওডন গ্রাফিক্স, এরপর হচ্ছে গিয়ে 4 AMD মাদারবোর্ড, 4 GB র্যাম, এরপরে ডেল 18.5 ইঞ্চি এলইডি মনিটর। এবার 33,500 টাকার আরেকটা আছে, ওটা হচ্ছে গিয়ে ইন্টেল পেন্টিয়াম গোল্ড 10 জেনারেশন কপি লেক প্রসেসর, তারপরে 4 GB র্যাম, 1 TB হার্ড ডিস্ক, এরপরে কিবোর্ড মাউস কম্বো। তো এগুলো যদি বলি, এগুলো হচ্ছে গিয়ে মানে মোটামুটি কাজ করা যাবে এগুলোতে, কিন্তু কোর আই 3 দিলে বা কোর আই যেগুলো থাকে ইন্টেলের গুলো, সেগুলোতে একটু ভালো কাজ করা যায়। এখানে রাইজেনের গুলো দেওয়া হচ্ছে কম দামের মধ্যে। তো এছাড়া যদি আমরা একটু ল্যাপটপের দাম যদি একটু দেখি যে আসলে ল্যাপটপ কেমন দেখাচ্ছে, তো ল্যাপটপের মধ্যে আমরা অল ল্যাপটপ, আমরা এইচপি ল্যাপটপটা সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, যে এইচপি এখন কোন ধরনের ল্যাপটপ আমাদেরকে প্রোভাইড করতেছে। এইচপি আমাদেরকে যেটা সবার সবচেয়ে কম দামে প্রোভাইড করতেছে, সেটা হচ্ছে গিয়ে 35,500 টাকা বা 36,000 টাকা। ওটা হচ্ছে গিয়ে ইন্টেল সেলেরন প্রসেসর, এটা 4 GB র্যাম। তো আসলে বিষয়টা হচ্ছে কি, এখানে আমরা যদি প্রসেসরের দিকটা যদি আমরা খেয়াল করি, প্রসেসরটাই কিন্তু মানে মোটামুটি নিচু লেভেলের প্রসেসরটা, সেলেরন প্রসেসর, এগুলোতে কাজ করা আসলে তেমন একটা মজা নেই। এরপর যেটা দেখতেছি, এটাও হচ্ছে কি AMD Elton, এগুলো রাইজেনের গুলো অফিস কাজের জন্য ঠিক না। এখানে আসলে কোর আই 3 কোনোটাতে দেওয়া হচ্ছে না, যেগুলো কম দামের রেঞ্জে। তো রেঞ্জ আমরা যদি নিচের দিকে যাই, তাহলে এইটাতে আমাদেরকে ইন্টেল কোর আই 3 দেওয়া হচ্ছে, 4 GB র্যাম দেওয়া হচ্ছে, 1 TB হার্ড ডিস্ক দেওয়া হচ্ছে, এটার দাম হচ্ছে কি 46,500 টাকা বা 47,000 টাকা। তো এটা হচ্ছে কি কোর আই 3 10 জেনারেশন, এটা মোটামুটি আমাদের গ্রাফিক্স এর কাজ করার জন্য একটু সুইটেবল হবে। এরপরে এটাও আমাদের জন্য সুইটেবল। এরপর যেগুলো প্রাইস, মানে যত প্রাইস পড়বে তত বেশি সুইটেবল হবে। তো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি আপনারা ধারণা পেয়েছেন যে কিভাবে একটি পিসি বিল্ড করতে হয়, মানে কি কি ধারণা প্রয়োজন আমাদের থেকে একটা কম্পিউটার বিল্ড করার জন্য। তো আশা করি আপনারা যখন নিজেরা একটা কম্পিউটার সামনে কিনবেন, বা অন্যকে যখন আপনারা কম্পিউটার কেনা সম্পর্কে একটা ধারণা দিবেন, আশা করি আপনারা এক্সপার্টের মতো তাদেরকে ধারণা দিতে পারবেন যে আসলে কি কি লাগে একটা কম্পিউটারের জন্য। তো এই ছিল আজকের বিষয়। যদি এইখানে কারো কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন।
বা কারো যদি আর কোনো ধরনের জেনারেশনে কোনো কিছু জানার থাকলে আপনারা কোয়েশ্চেনটা করতে পারেন। ভাইয়া যদি আসলে আপনাকে কোনো একটা অপরিচিত পিসি দেওয়া হয় বা ল্যাপটপ দেওয়া হয়, সেই ল্যাপটপের জেনারেশনটা আপনি কিভাবে চেক করবেন? এটা কি চেক করার কোনো অপশন আছে কিনা? আচ্ছা, মানে মনে করেন আপনাকে কেউ একজন একটা কম্পিউটার দিছে, ওটার কি কনফিগারেশন সেটা চেক করা, তাই না? জি জি, জেনারেশন সহ। হ্যাঁ, ওটা হচ্ছে কি আমরা জাস্ট যদি আমাদের ডেস্কটপে চলে আসি, এই যে ডেস্কটপে এখানে একটা দিস পিসি আইকন আছে, তো দিস পিসি আইকনের এখানে রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এখানে আমাদের ডিভাইস স্পেসিফিকেশন, এখানে আমাদের পুরো জিনিসটা কিন্তু কি দেওয়া হচ্ছে। তো এখানে আমারটা দেওয়া আছে ইন্টেল কোর i3, 4 GB র্যাম, ডিভাইস আইডি, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। আর যদি আপনি মনে করেন যদি ল্যাপটপের খেয়াল করে থাকেন, ল্যাপটপে জাস্ট এগুলোই লাগে, এই যে ডিভাইস নেমটা লাগে, প্রসেসরটা লাগে, আর আপনার র্যামটা লাগে। আর হার্ড ডিস্ক যদি আপনারা খেয়াল করে থাকেন, আপনারা ডিসপিসিতে ক্লিক করার পরে এখানে এই যে এখানে এই যে টাইপ গুলো দেখাচ্ছেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে 276, 276, 276 এবং 100। তো এগুলো দেখেই বুঝতে পারতেছেন যে এটা 1 TB বা 1000 GB। বা এখানে যদি আপনার এটা যদি 500 GB হতো, তাহলে কি হতো, এখানে 100 100 করে দিত, কিংবা 125 125 করে দিত। তো এগুলো থেকে আপনারা হার্ড ডিস্কের ধারণা দিতে পারবেন। আর ডিভাইস স্পেসিফিকেশন দেখলে এখান থেকে দেখতে পারবেন। জেনারেশন তো পেলাম না ভাইয়া। জেনারেশনটা ছিল তো, এই যে প্রপার্টিসে গেলাম, এই যে প্রসেসর কোর i3। আচ্ছা, জেনারেশনটা তো নাই এখানে। জেনারেশনটা এখানে শো করার তো কথা আছে, শো করতেছ না। জেনারেশনের বিষয়টা মনে হয় কোন একটা কোড দেখে বুঝে নিতে হয়, যেমন ধর এখানে 4330 আছে, 3.5 GHz। জেনারেশনেরটা তো মনে হয় জেনারেশনটা থাকে না, জাস্ট কোর i3 মানে প্রসেসরের নামটাই থাকে। বুঝতে পারছি। আর একটা বিষয় ছিল ভাই, আমি উইন্ডোজ 10 ব্যবহার করি, কিন্তু ওটা সেট আপ দিতে পারছি না। আমার ওই ডিভিডিতে একটু প্রবলেম হয়ে গেছে, ডিভিডি ভিতরে রান করে না। সেই ক্ষেত্রে কি করতে পারি ভাই, যদি একটু পরামর্শ দিতেন। মানে কি, আপনি বর্তমানে কোনটা ইউজ করেন, উইন্ডোজ উইন্ডোজ 10। উইন্ডোজ 10? তা আপনি কি উইন্ডোজ 10 থেকে 11-এ নিতে চাচ্ছেন? না, উইন্ডোজ 10ই আবার দেব, কিন্তু এই উইন্ডোজ 10টা আমি দিয়েছিলাম যে আলাদা ডিভিডি থেকে দিয়ে নিয়ে আসছিলাম, আমার ডিভিডিতেই কাজ করছিল না ভাই ল্যাপটপে। হুম। তা আলাদা ডিভিডি লাগায় সেখান থেকে করে দিছিল এক ভাইয়া। আমি ওটা পারছিলাম না বিদায় ডিস্ক থেকে করে দিছিল, কিন্তু আমার তো এখন তো ওটা ডিস্ক দিয়ে করতে পারছি না। সেই ক্ষেত্রে আমি কিভাবে উইন্ডোজ 10 সেট আপ করতে পারি আবার? এখন আপনি কি ল্যাপটপ ইউজ করেন নাকি ডেস্কটপ? ল্যাপটপ। ল্যাপটপ। তো যে আপনার ল্যাপটপ ডিভিডিটা নষ্ট, তাই না? ডিভিডিটা জি নষ্ট। জি জি জি। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন, গিয়ে করবেন কি, তাদেরকে বলবেন যে আমাকে একটা ডিভিডি লাগিয়ে দিতে। তো তারা আপনাকে ডিভিডি লাগিয়ে দিবে। এরপর আপনি বলবেন যে আমাকে উইন্ডোজ 10টা সেট আপ করে দিন। তারা করবে কি, ডিভিডিতে সিডি দিয়ে উইন্ডোজ 10টা আপনাকে সেট আপ করে দিবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন পেন থাকলে? ড্রাইভ দিয়েও করা যায় ভাই, যদি চেঞ্জ না করতে চান তাহলে আপনি তাদেরকে বললেই তারা পেন ড্রাইভ দিয়ে করে দেবে। না, পেন ড্রাইভ দিয়ে করে দেবে ভাইয়া, কিন্তু পেন ড্রাইভ দিয়ে কি আমি করে নিতে পারবো কিনা? না, আপনার তাহলে পেন ড্রাইভে আপনার ওই উইন্ডোজ 10 থাকা লাগবে। ওটা আবার আরো ঝামেলা, ওটা আপনি তাদেরকে বললেই ভাই ভালো হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর সেট আপ করার জন্য কিন্তু কিছু মানে একটা ধারণা লাগে, একটা নলেজ লাগে। তো আপনার যদি নলেজটা থাকে আপনি পারবেন। আর যেহেতু আমার কোনো নলেজ নেই, কারণ আমি কখনো উইন্ডোজ সেট আপ করি নাই, এগুলো করা হচ্ছে কি আমার ভাই, সে জানে যে কিভাবে সেট আপ করতে হয়। তো আমি জানি না, যেহেতু আমি বলতে পারি না যে কিভাবে সেট আপ করে। আর প্যান ড্রাইভ দিয়েও দেওয়া যায়, কিন্তু প্যান ড্রাইভ দিয়ে কখনো আমি দিতে দেখিনি। আমি সবসময় দেখছি যে একটা সিডি, আমার বাসায় একটা আছে সিডি, তো ওই সিডিটা দিয়েই দেওয়া হয়। ভাই পেন ড্রাইভ দিয়ে করতে হলে আপনার পেন ড্রাইভে একটা মুড আর কি আনা লাগে, ওই মুড হুম চেঞ্জ হুম। করলে দেন করা যায়। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল।
জি করেন। জি ভাই, আমি আর কি একটা ডেস্কটপ বানাইছিলাম। তো তখন আর কি আপনার কিছু শর্টের কারণে আমি আর হার্ড ডিস্ক লাগাই নাই। আমি এসএসডি লাগাইছি একটা আপনার 256 এনভিএমডি। হ্যাঁ, তো জি এখন তো আপনার প্রায় আর কি ফুল, আর এসএসডি প্রায় ফুল। তো এখন আমি চাচ্ছি আরেকটা 1 টেরাবাইট হার্ড ডিস্ক এটা আমার ইনস্টল করতে। হ্যাঁ, এখন আপনি যদি মানে এই এখন কম্পিউটারের তো মনে হয় আপনার ওখানে যদি দুইটা স্লট থাকে, তাহলে আপনি এসডিডিও রাখতে পারবেন, এইচডিডিও রাখতে পারবেন, দুইটাই রাখতে পারবেন। সেক্ষেত্রে আপনি না ভাইয়া, কম্পিউটারের দোকানে স্লট গেছে। আছে। হ্যাঁ, হ্যাঁ আর কি সব মাদারবোর্ডেই তো আপনার এইচডিডি ইনস্টল করা যায়, হ্যাঁ হ্যাঁ। আবার এসএসডি ইনস্টল করা যায়। তো আমারটার মধ্যে এসএসডি ইনস্টল করা, এইচডিডি আর ইনস্টল করা নাই। তো আপনি এসডিডি একটা ইনস্টল করলে আপনার জায়গা অটোমেটিক্যালি খালি হয়ে যাবে। না না, ওটা তো বুঝতে পারছি, কিন্তু এখন ভাইয়া আর কি ডেস্কটপটা তো নাড়াচাড়া অনেক প্রবলেমের একটা বিষয়। তো আমি চাচ্ছি আর কি হুম। আমি আর কি কিনে এনে দেন এটা সেট আপ করতে। এখন যদি আপনি নিজে সেট আপ করতে চান, হ্যাঁ তো হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটা আপনাকে মানে যেটা বলবো সেটা হচ্ছে কি, ইউটিউব থেকে আপনি কোন একটা টিউটোরিয়াল দেখে নিতে পারেন যে কিভাবে তারা হার্ড ডিস্ক সেট আপ করতেছে। আপনি আপনার কম্পিউটারের সিস্টেমটা লিখে দিবেন, জেনারেশনটা লিখে দিবেন, মানে মাদারবোর্ডের নামটা লিখে দিবেন। তো সেরকম যদি কোনো একটা ভিডিও আপনি পেয়ে যান যেখানে দেখানো হচ্ছে যে কিভাবে করে, তাহলে আপনি করতে পারেন। আর আমি কখনো আসলে নিজে সেট আপ করিনি, তো সেক্ষেত্রে আমার ধারণা নেই তেমন একটা। না না, আমি যেটা করছিলাম এমনি আমি পারবো আর কি, আপনার আলাদা যে আপনার ওই ফাইল তৈরি করে না, ওইটাও আমি পারি, কিন্তু আর কি এই কোন পোর্টে লাগাতে হয় বা কোথায় কিভাবে করতে হয় এটা আর কি আমি ইন্টারনাল বিষয়টা ওইরকম ভাবে জানি না, হয়তো ঘাটাঘাটি করলে পারবো এই আর কি। হ্যাঁ, ইন্টারনাল বিষয়টা হচ্ছে কি এগুলোর জন্য আপনার মানে কিভাবে অ্যাসেম্বল করতে হয় ওটা একটু ধারণা নিয়ে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ এমন করেন আপনি গ্রাফিক্স কার্ডের স্লটে বসে দিচ্ছেন হার্ড ডিস্ক, তাহলে পিসি তো পুরো উল্টা পাল্টা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সেটার জন্য নির্দিষ্ট জায়গায় নির্দিষ্টটা বসাতে হয়। আর তো কি ওটার জন্য ওইসব প্লাগইন করতে হয়, এটা আর কি ইউটিউব দেখে করলে বেটার হয় না? হ্যাঁ ইউটিউব থেকে দায় করতে পারেন, কিংবা আপনার আশেপাশে যদি কেউ থাকে যে এগুলার কাজ করে, হ্যাঁ তাকে আপনি মানে বলে তার থেকে কিছুটা বুঝে নিতে পারেন। আর এখন হচ্ছে কি এমন যুগ যে মানে কেউ কাউকে কিছু বলতে চায় না, হ্যাঁ হ্যাঁ। মানে সে চাইতে সে করে দিবে, তো সে কিছু টাকা পয়সা নিবে। তা আপনি যেটা চাচ্ছেন যে নিজে লাগাবেন, আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। কারণ আপনি যদি শিখে যান, জি, জি। তাহলে না পরবর্তীতে ভাইয়া, আপনি পারবো, নিজে এতটুকু হ্যাঁ, বিশ্বাস আছে আর কি আছে। হ্যাঁ। আর অ্যাসেম্বল হচ্ছে কি কম্পিউটার জিনিসটাকে যারা মানে বানায়, কোম্পানি বানায়, ওরা জিনিসটাকে পুরোটা স্টেপ বাই স্টেপ কি করে রাখে, জিনিসটাকে ওরা দিয়ে রাখে। তো এটা হচ্ছে কি জাস্ট এমন একটা বিষয়, আপনি জাস্ট মানে এখানে কোনো তার কাটাকাটি করার বিষয় নেই, এখানে কোনো তার কাটাকাটি করতে হয় না। জাস্ট একটাকে নিয়ে আরেকটার সাথে প্লাগ ইন করে দিবেন, ওই জায়গাটাতে বসিয়ে একটার সাথে একটা তারকে প্লাগ ইন করে দিবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আর কি এসডিডি তো আপনার র্যামের মতো আর কি মাদারবোর্ডে লাগায় না, কিন্তু হার্ড ডিস্কের তো আলাদা প্লাগইন করতে হয়, এটাই আর কি একটু ঝামেলা। হার্ড ডিস্ক আর কি আমার যে আগে জি ডেস্কটপ ছিল ওইটার মধ্যে আমি প্লাগইন আর কি অনেকবার খুলছি লাগাইছি, কিন্তু যেটা আর কি নতুন কিনে নিয়ে আসছে এটার ভিতরে আবার ওই পিছন দিয়া করা তো, এই তার সেট আপ করা তো, এই জন্য আর কি পুরো পার্ট বাই পার্ট খোলা লাগবে, এই জন্য আর কি পেইন একটু, এই জন্য হার্ড ডিস্ক কিনেও আনতেছি না আর কি, কয়দিন যাক তারপরে। আচ্ছা ভাই, আর এখন আমি যদি আমি হার্ড ডিস্ক ইনস্টল করি তাহলে কি আমি এই যে এই পিসি কি স্লো হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা মনে করেন যে আমি ভিডিও এডিটিং করি তো তো রেগুলার আপনার প্রায় 15-16 জিবি ফাইল ট্রান্সফার করা লাগে, ওটাতে কি কোনো প্রবলেম হতে পারে? না, সেই ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। আর একটা বিষয় তো ধারণা নিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যখন আপনাদের কম্পিউটারটা ওপেন করবেন, তো এইখানে যে লোকাল ডিস্ক একটা দেখতে পারতেছেন না, লোকাল ডিস্ক, হ্যাঁ হ্যাঁ মানে যেহেতু আপনি ভিডিও এডিটিং করেন তো আপনার ক্ষেত্রে আরো বেশি প্রয়োজনীয়। এই লোকাল ডিস্ক সিটাকে অলওয়েজ চেষ্টা করবেন এটাকে অন্তত 40 জিবি নিচে রাখার জন্য, 40 জিবি নিচে রাখতে, এটাকে অলওয়েজ খালি রাখার চেষ্টা করবেন। তো আচ্ছা যখন আপনি কোনো একটা ভিডিও সেভ করবেন বা কোনো কিছু একটা ইমেজ আপনি ডাউনলোড করবেন, ওগুলোকে আপনি লোকাল ডিস্ক ইতে নিয়ে রাখার চেষ্টা করবেন। আর লোকাল ডিস্ক অ্যাপ হচ্ছে যে পুরোটা ব্যাকআপ, অল ব্যাকআপের। তো আপনি ডি আর ইতে রাখার চেষ্টা করবেন অলওয়েজ সবকিছু।
আচ্ছা আচ্ছা। না আমি আবার এই ফাইল যে আর তৈরি করছি এটা আবার আমি 2টা তৈরি করছি। ওইখান থেকে আমার এই এরকম পার্টিশন করে দেয় নাই। তো আমি নিজে নিজে ইউটিউব দেখে পার্টিশন করছি। তো আমি ভাগ ভাগ করে নিছি নিজের মতো করে 2টা ভাগ করছি আর কি। এসএসডি তে তো ভাই এমনি জি কম 200 আপনার এটা 256 মেবি 200। হুম। এখন আপনার প্রায় ফুল হয়ে গেছে ডেস্কটপ। হ্যাঁ, এসডিডি মানে খুব দ্রুত ফুল হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হার্ড ডিস্ক তেমন তেমন ফুল হয় না। আপনি দুইটাই ইউজ করে দুইটা লাগাতে পারবেন, আপনি দোকান থেকে কিনে আনেন, কিনে এনে ট্রাই করে দেখেন, লাগাতে পারেন হ্যাঁ কিনা। হ্যাঁ ইনশাআল্লাহ। তো ওইটা আবার ভাই হার্ড ডিস্ক আনলে আলাদা পার্টিশন জি করা লাগবে এই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। তো আর বলতে আর আরেকজন আছেন, শরীফুল ইসলাম, আপনার কি কোনো কোয়েশ্চেন আছে? আর দীপ্ত দাস, উনিও। না ভাই, আমার কোনো তো কোশ্চেন নাই। আজকে আপনার সাথে আমার জি, তাহলে আজকে আপনার সাথে আমার শেষ দেখা। ইনশাল্লাহ যদি কোনোদিন আপনার সিইও আমাকে ডাকে বা আপনাদের যে কোর্স ডিউরেশনের ভিতরে, তাহলে আপনার সাথে আমার দেখা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য। ভাই ভাই আমি একটু কথা বলতে চাচ্ছিলাম শেষ বেলায়। জি জি, বলেন। বলছি যে আমাদের ওই যে আর একটা গ্রাফিক্সের একটা কোর্স শুরু করবে আবু মঞ্জুর স্যার, হ্যাঁ, আপনি ওখানে থাকবেন না? আমি ওখানে যার সময় ট্রেনার হবে হচ্ছে গিয়ে আরেকজন, উনি আপনাদেরকে করাবেন। আর আমি হচ্ছে গিয়ে অফিস ম্যানেজমেন্টের ট্রেনার, তো গ্রাফিক্স এর আরেকজন ট্রেনার আছে, উনাকে আপনারা পাবেন। বা মাঝের মধ্যে যদি কখনো আমাকে গেস্ট টিচার হিসেবে নেওয়া হয়, তাহলে আমি ওইখানে থাকলেও থাকতে পারি, দেখা হওয়ার সম্ভাবনা আছে। ও, দেখ ভাই অনেকদিন ছিলেন সাথে, ভালোই লাগলো আসলে। জি আপনারে আশা করছিলাম যে হয়তো বা আপনি থাকবেন, কিন্তু বেশ কিছুদিন ভালোই লাগলো ভাই জি আপনার সাথে থাকতে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমার আমার পক্ষ থেকে ভাই। জি, ধন্যবাদ। আর আমারও খুব ভালো লাগছে আপনাদের সবার সাথে ক্লাসগুলো করি, আমারও মানে খুব ভালো লেগেছিল। এখন আমার তো সামনে কিছু কাজের কারণে আমার থেকে বাইরে যেতে হবে, তো সেই জন্য আমি আর ক্লাসগুলো হয়তো নিতে পারবো না। ইনশাল্লাহ নেক্সট কোনো কোর্সে যদি আমাকে যদি ট্রেনার দেওয়া হয় বা আমি যদি ওখানে গেস্ট ট্রেনার হিসেবে যাই, তো সেক্ষেত্রে আপনারা কারোর সাথে আমার দেখা হলেও হতে পারে। তা আপনারা ততদিন ভালো থাকবেন আর চেষ্টা করবেন আর বেশি বেশি জ্ঞান অর্জন করার জন্য, কারণ এইসব স্কিলস এর উপরে কোনো কিছু নাই। আপনারা যত আসলে আমিও লেখাপড়া করি, আপনারা অনেকে লেখাপড়া করতেছেন, তো লেখাপড়া করে আমাদের দেশে যে একাডেমিক লেখাপড়াটা আছে এগুলোর চেয়ে কিন্তু এগুলো আরো গুরুত্ব বেশি, যেগুলো এরকম স্কিলস এর যেই কোর্স গুলো থাকে। তো লেখাপড়াটা যেমন গুরুত্ব, তেমনি এগুলো গুরুত্ব, কারণ সামনে যুগ বদলাচ্ছে, মানুষ আরো আধুনিক হচ্ছে। তো ঠিক তেমনি আমাদের বাংলাদেশের মানুষদেরকেও কিন্তু আরো অ্যাডভান্স হতে হবে, অন্যান্য দেশের সাথে আমাদেরকেও তো মানে চালিয়ে যেতে হবে। আর আরেকটা বিষয়, আমি সবসময় স্কুল কলেজে যখন ছিলাম, মানে আমি যখন কলেজে যখন স্কুলে ছিলাম, তখন আমি ট্রাই করতাম যে ওই স্কুলের টিচারদেরকে বলার জন্য যে আইসিটি ক্লাসটা একটু আরো ডেভেলপ করার জন্য। এখন কলেজেও আমি কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আইসিটি ক্লাস করি। তো এরকম বিষয়গুলো হচ্ছে কি আমাদের দেশে এগুলোকে আরো মানে তদারকি করা উচিত, আরো স্টুডেন্টদেরকে আসলে ফ্রি, মানে স্কুল কলেজ থেকে ফ্রি অন্তত তাদেরকে বেসিকটা হলেও শিখিয়ে দেওয়া উচিত, যে অফিস ম্যানেজমেন্ট গুলো হলেও শিখিয়ে দেওয়া উচিত। তো আপনারাও চেষ্টা করবেন, আপনারাও শিখেছেন, আপনাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে বা আপনাদের কোনো ছোট ভাই হতে পারে, তাদেরকে বলবেন যে ইনোভেটিভ টেকনোলজিতে ভর্তি হওয়ার জন্য, কোর্সগুলো করার জন্য। আপনারাও সামনে আরো আলাদা আলাদা কোর্স আছে, আপনারাও কোর্সগুলো করতে পারেন। সামনে আমাদের ডিজিটাল মার্কেটিং এর কোর্স আসবে, ওয়েব ডেভেলপমেন্টের কোর্স অলরেডি স্টার্ট হচ্ছে, গ্রাফিক ডিজাইনের স্টার্ট হচ্ছে, স্পোকেন ইংলিশের কোর্স স্টার্ট হচ্ছে, সামনে অ্যারাবিক মানে আরবি ভাষা শিখার একটা কোর্স স্টার্ট হবে। তো আরো ইনশাল্লাহ আমরা সামনে আরো কোর্স আনবে, আমাদের সিইও উনিও আনবে, আমিও চেষ্টা করব যাতে আপনারা সবার সাথে থাকতে পারি। তো আশা করি আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। তো সবার সাথে থেকে খুব ভালো লাগলো, দোয়া করবেন আমার জন্য। অবশ্যই ভাই, আপনি দোয়া করেন ভাই আমাদের জন্য। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন ভাইয়া। জি, আর আপনাদের এক্সেল এর ক্লাস শুরু হবে সামনে আগামী ক্লাস থেকে। আর আপনার এক্সেল এর ক্লাসগুলো নিবে হচ্ছে কি আমাদের সিইও, উনি আপনাদের এক্সেল এর ক্লাসগুলো নিবে। আর আমি দেখে আমার কাজ শেষে আমি ইনশাল্লাহ নেক্সট ব্যাচের সাথে আমি যদি জয়েন হই,
তো সেক্ষেত্রে আমি নেক্সট ব্যাচের ক্লাসগুলো নিব, আপনারা ততদিন অবধি ভালো থাকবেন। এবং ইনশাল্লাহ আপনারা নেক্সট যে কোর্সগুলো আছে আমাদের, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, বা ইংলিশ কোর্স, এগুলো আপনারা চাইলে করতে পারেন, করে জ্ঞান অর্জন করতে পারেন। তো সেখানে হয়তো আপনার সাথে আমার দেখা হতে পারে গেস্ট টিচার হিসেবে। তো ততদিন অবধি আপনারা ভালো থাকবেন, এবং আজকের ক্লাসটা এখানেই শেষ। ভাই জি ভাই আরেকটা কোশ্চেন করতাম আর কি। জি, করেন, অসুবিধা নেই। আচ্ছা ভাই, অনেক আর কি জবে অ্যাপ্লাই করার জন্য আপনার ওনারা কম্পিউটার অপারেটর চায়, হ্যাঁ? হ্যাঁ, তো কম্পিউটার অপারেটর হতে হলে কি কি যোগ্যতা লাগে? আর কম্পিউটার অপারেটর হতে হলে যেটা যোগ্যতা লাগে সেটা হচ্ছে আপনার থেকে মাইক্রোসফট ওয়ার্ড জানা লাগবে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরপরে ইলাস্ট্রেটর, ফটোশপ। এই চারটা অনলি? এই 5টা। তাছাড়া আপনার থেকে এই যে কম্পিউটারের যেগুলো খুঁটিনাটি বিষয় যেগুলো থাকে, উইন্ডোজ যেগুলো অপারেট করা, এগুলোই কম্পিউটার অপারেটর হতে হলে। আচ্ছা আচ্ছা। আবার যদি দেখেন যে কোন একটা জবে আপনাকে, মানে কোন একটা আইটি ফার্ম যেগুলো থাকে, ওখানে অনেক সময় কম্পিউটার অপারেটর নেয়, তো সেই ক্ষেত্রে আপনার থেকে HTML CSS এর ব্যবহার জানা লাগে, যেগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে পড়ে, বা জাভা স্ক্রিপ্ট। তো সেগুলো অনেক সময় মানুষের যোগ্যতা হিসেবে চাই, তো সেগুলো প্রয়োজন হয়। কিন্তু সবখানে যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে এই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইলাস্ট্রেটর, ফটোশপ, এগুলো, আর উইন্ডোজ এর ইউজ, আর ওয়েব ব্রাউজিং। আচ্ছা, ফটোশপটা ভাইয়া কেন লাগে? ফটোশপ লাগে অফিস হচ্ছে গিয়ে, ওয়ার্কে? মনে করেন অফিস ওয়ার্কে, মনে করেন আপনি একটা কোম্পানিতে কাজ করতেছেন, তো সেই কোম্পানিতে মনে করেন আপনাকে একটা প্রজেক্ট দিছে, যে তাদের হয়তো, মনে করেন আপনি একটা এমন কোম্পানিতে কাজ করতেছেন যেখানে তারা প্রোডাক্ট সেল করে, অনেক হয়তো কাপড় সেল করতে পারে, কাপড় সেল করে কোম্পানি রাখতে পারে, কিংবা যে কোনো একটা প্রোডাক্টের সেল কোম্পানি রাখতে পারে। তো তাদের থেকে যদি তাদের প্রোডাক্টটাকে মানে অ্যাডভার্টাইজ করার জন্য যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে তারা কাকে খুঁজবে? অবশ্যই তাদের যারা এমপ্লয়ি থাকবে ওদেরকে। এখন আপনি যদি তাদের এমপ্লয়ি হয়ে যদি আপনি বলতে পারেন যে আমি করতে পারবো এই ডিজাইনটা, বা আমি এই পোস্টারটা বানাতে পারবো, বা এই ব্যানারটা আমি করে দিতে পারবো, তো সেক্ষেত্রে কি হবে, আপনার কোম্পানিতে আপনার আরো বেশি কদর বেড়ে যাবে। তা আপনি সেই কোম্পানিতে এরকম কাজগুলো করে দিতে পারবেন, তো সেই জন্য প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া। তাছাড়া এইসব কাজের কোনো শেষ নেই আসলে, মানে আপনি অফিস ওয়ার্কের জন্য আসলে কোনো কাজের শেষ নেই। অনেক ধরনের অভিজ্ঞতা লাগে। আচ্ছা ভাইয়া, আপনার কি আজকাল নর্মাল শপেও আর কি কম্পিউটার অপারেটর হিসেবে লোক নেয় তো আর কি, ওই জন্য বললাম। যদি শপের কথা বলেন, মনে করেন মার্কেটের কথা বলেন, মনে করেন একটা মার্কেট, কাপড়ের দোকানে, হ্যাঁ হ্যাঁ। সেইখানে যদি আপনার হিসাব নিকাশ রেডি করার জন্য, বা প্রোডাক্ট সেল, প্রোডাক্ট জিনিসের বিষয়গুলো আইডেন্টিফাই করার জন্য, তাহলে মাইক্রোসফট এক্সেল এর ইউজটাই যথেষ্ট। এক্সেলটাই ভালোভাবে শেখা লাগবে, এই তো? হ্যাঁ, এক্সেলটা ভালোভাবে শেখা লাগবে। আর ইনশাল্লাহ আপনারা যেহেতু ওয়ার্ড আর পাওয়ার পয়েন্ট করেছেন, আপনার জন্য এক্সেল কোনো ব্যাপার না, এক্সেল আপনারা খুব সহজেই শিখে ফেলবেন। আচ্ছা ভাই, দোয়া করবেন ভাই। কম্পিউটারের অনেক জি, বিষয় জানি আর কি, ঠিক আছে? অনেক বছর ধরে ঘাটাঘাটি করি, কিন্তু ভাই আর কি এই যে মেইন অফিস কোর্সটা এটাই এখনো করা হয়নি। জি, ইনশাআল্লাহ সামনে করবেন। আচ্ছা ভাই, দোয়া ইনশাআল্লাহ। করবেন ভাই। আপনাকে অনেক ডিস্টার্ব করলাম ভাই। আর সমস্যা নেই, আমি তো আপনাদেরকে ভালো লাগলো ভাই, আপনাদের অনেকদিন আন্তরিকতা। অনেকদিন একসাথে ছিলাম, অনেকদিন ক্লাস করছি। হয়তো আমি একটু চুপচাপ বেশি ছিলাম, কিন্তু ভাই আপনার পাওয়ার পয়েন্টের ক্লাসটাও আপনি ঠিকভাবে করতে পারিনি একটু অসুস্থতার কারণে। আবহাওয়া চেঞ্জ হচ্ছে তো, এই জন্য প্রায় 3টা ক্লাস আমার মিস হয়ে গেছে। জি, এখন এগুলো হচ্ছে কি আসলে কিছু কম্পালসারি বিষয়, এগুলো আসলে ছাড় দিতে হয়। আমিও একটু অসুস্থতায় পড়েছিলাম, ইনশাল্লাহ এখন রিকভার করে ফেলছি। তো সামনে আমারও কিছু কাজ আছে, তো সেই জন্য আমার চলে যেতে হচ্ছে, না হলে আপনাদের এক্সেল ক্লাসটা আমিই নিতাম, পুরো এক্সেলটাই আমি নিতাম, কিন্তু এখন কি কি কিছু করার নেই। আচ্ছা ভাই, দোয়া করবেন আমাদের সবার জন্য ভাই, জানি ভালো কিছু করতে পারি। জি কারণ জি, আমাদের এই সবার জন্য দোয়া রইলো। অফিসটা ভাই অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ, এটা গত অনেক জীবনে। important। একটা নর্মাল ভাই জব করতে গেলেও ভাই এটা লাগেই লাগে। জি এই জন্য বাধ্য হয়ে ভাই এটা শেখা, না হলে ভাই কম্পিউটারে ভাই অনেক কিছু শিখছি আমি, ইউটিউব থেকে শুরু করে। আমি একজন ডিজিটাল মার্কেটারও, জি, কিন্তু এখনো ভাই এটাই শেখা হয়নি, এই জন্য। ইনশাল্লাহ এখন যে কাজগুলো করেছেন এখানে আপনারা অনেক ধারণা পেয়েছেন, সামনে আরো পাবেন ইনশাল্লাহ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। অবশ্যই ভাই। আর হয়তো হয়তো অনেকের চেয়ে বয়সে বড়, বা অনেকের চেয়ে বয়সে ছোট,
তো এইসব দিক থেকেও যদি কখনো কোনো কিছু মানে আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি, তো অবশ্যই আমাকে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের জন্য আমার যেমন দোয়া রইলো, আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আরো বড় কিছু করতে পারি জি জি ভাই, আপনাদের জন্য। অবশ্যই। আর আমাদের ডেনোভেটিভ টেকনোলজি যেটা এম, আপনাদের সিইওর এম বা আমার এম, আমরা চাচ্ছি হচ্ছে গিয়ে সবার কাছে আসলে এই স্কিলস গুলো পৌঁছে দেওয়া, যাতে আমাদের দেশে মানে কেউ যাতে আপনার কম্পিউটার মানে যাতে এমন বাংলাদেশ একটা এমন কান্ট্রি না হয় যেখানে ওরা কম্পিউটার কেউ সেটা বুঝে না। মানে এমন একটা কান্ট্রি হবে বাংলাদেশ যেখানে সবাই কম্পিউটারের এ টু জেড করে দিতে পারবে। আমাদের দেশের জনগণ যে কোনো দেশে গেলেই কেউ যদি তাদেরকে একটা কম্পিউটার দেয়, কম্পিউটারকে জাস্ট ওয়ান টু তে সে অপারেট করে ফেলবে, যেগুলো বিদেশের মানুষরা করে থাকে। তো ইনশাল্লাহ একদিন বাংলাদেশও উন্নত হবে আমাদের দেশে। তো ইনশাল্লাহ সেটাই ভাই, আমরা আসলে করতে চাচ্ছি। তো আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন সবসময়। অবশ্যই। ইনোভেটিভ টেকনোলজিতে আপনারা অবদান রাখবেন এটা বড় হওয়ার পেছনে। তো আজকের এইটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনি ভালো থাকেন ভাইয়া। জি ভাই, আমিও ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন। আচ্ছা ভাই, আবার ওকে। পুরান ঢাকা আসলে ভাই দাওয়াত রইলো। জি ইনশাআল্লাহ।